এসএসসি 27 ও 28 সকল শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে অবতীর্ণ করলা এবং তোমরা সায়েন্স বিভাগ নিয়েছো অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়েছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো উচ্চতর গণিত। যে উচ্চতর গণিতের প্রথম অধ্যায় হলো সেট ও ফাংশন। তোমরা যদি একান্ত, যেহেতু তোমরা কেবল নিচ ক্লাস থেকে উপর ক্লাসে উঠলা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখন কিছুই জানো না। কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের এই প্রথম অধ্যায়টিকে একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বুঝিয়ে দিব, যার পরে আশা করি আর কোনো ক্লাসের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোমাদের। তোমরা যারা অষ্টম শ্রেণীতে গণিত করেছো, তোমরা জানো যে গণিত কি, আর এখানে শুনতেই কিন্তু মনে হচ্ছে যে উচ্চতর গণিত মানে গণিতের থেকে একটু উপরে হবে বা গণিতের থেকে একটু কঠিন হবে, এমন একটা ধারণা আমাদের মাঝে জন্মাতে পারে। তবে আমি তোমাদের বলে দিই, উচ্চতর গণিত এমন একটা সাবজেক্ট যেখানে কিছু নির্দিষ্ট অধ্যায়কে সিলেকশন করে কিছু নির্দিষ্ট প্রশ্নকে করলে 100% প্রশ্ন কমন পাওয়া যায়। গণিতের মধ্যে 17টা অধ্যায় আছে, যেখান থেকে আমাদের 10 থেকে 12টা অধ্যায় পড়তে হয়, কিন্তু উচ্চতর গণিতে আমরা যদি 6 থেকে 7টা অধ্যায় পড়ে নিতে পারি ভালোভাবে, তাহলে এখানে 90+ মার্ক পাওয়া কোনো কিছুই না। এখন প্রশ্ন হলো কিভাবে পড়তে হবে সেটা বুঝতে হবে। আমাদের সিলেকশন করার সময় অবশ্যই অধ্যায়গুলোকে, ছোট ছোট অধ্যায়গুলোকে সিলেকশন করতে হবে যেখান থেকে কোনো বছরের প্রশ্ন মিস করেনি। এখন আজকে আমাদের এই ক্লাসটা মূলত এই প্রথম অধ্যায়ের উপরে, যার নাম হলো সেট ও ফাংশন। এখান থেকে একবারে বেসিক থেকে শিখতে হবে। ইতিমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু সেট ও ফাংশন ছিল, সেখানে বেসিক কিছু থিওরি তোমরা জানো। তবে এখানে অনেকটাই ভিন্ন রয়েছে। তো সেখানে কি কি ভিন্নতা রয়েছে, কি কি পার্থক্য রয়েছে, বিস্তারিত আমি সবকিছু দেখব। তো আজকের এই ক্লাসটি নবম দশমে যারা রয়েছে তাদের উচ্চতর গণিতের একবারে 2026 সালের নতুন বই অনুসারে নিব এবং এক ক্লাসে আমরা তোমাদের পুরো ক্লাসটা খতম করে দিব। তো অধ্যায় নাম্বার 1, যে অধ্যায়ের নাম হলো সেট অফ ফাংশন, এই অধ্যায়টিকে আমরা কি কি প্রশ্ন করতে হবে সেগুলো দেখি। প্রথমে যখন আসে তখন সেট সম্পর্কে আমাদের একটু বিস্তারিত কথা বলতে হয়। আমরা জানি যে তোমরা ইতিমধ্যেই জানো যে কোনো কিছুকে সুসজ্জিতভাবে সাজানোর জন্য সংজ্ঞায়িত করাকে সেট বলা হয়। সেট মূলত আমরা দুই ভাগে প্রকাশ করে থাকি, এটা তোমরা আগেও শিখেছো। সেটকে আমরা মূলত কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। একটাকে আমরা বলি তালিকা পদ্ধতি, একটাকে বলি আমরা তালিকা পদ্ধতি, আর একটাকে আমরা বলি হলো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। তো সেটকে আমরা দুই ভাগে করে তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তো এখানে আমি পদ্ধতি লিখে দিচ্ছি, ঠিক আছে? পদ্ধতি, এখানেও আমরা পদ্ধতি বলে দিচ্ছি, পদ্ধতি। ওকে, এখন প্রশ্ন হলো তালিকা পদ্ধতি জিনিসটা কি? তালিকা পদ্ধতি মানে তোমাকে কোনো একটা সেটের কিছু মান, আনুমানিক কিছু একটা মান আছে, আমি ধরে নিলাম x ইপসিলন n, যেন x তোমার কি x <7, ঠিক আছে? মৌলিক সংখ্যা। তো এই যে এরকম কিছু দেওয়া থাকে তোমাদের ক্ষেত্রে এবং যাকে তোমাকে তালিকা প্রকাশ করতে হয়, এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে কি করি, এখানে এই যে তীর চিহ্ন আছে, এই যে তীর, এই তীরটার অর্থ কি আমাদের সেটা বুঝতে হয়। আমাদের এই তীর বলতে বলা হয় লেস দেন, অর্থাৎ এই তীরের মুখে যে সে হলো ছোট আর নিচে যে দাগ মানে সমান, এখানে বলা হয় লেস দেন ইকুয়াল। তার মানে এক্স এর মান নিতে হবে 7 সমান কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমাদের মৌলিক সংখ্যা তখন মুখস্থ করে রাখতে হয়। মৌলিক সংখ্যাগুলো কি? 2, 3, তারপর কত 5, 7 এগুলো। তো সেক্ষেত্রে আমার কি 2, 3, এখানে 3 হবে, 2, 3, 5, 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমি এখানে নিব কি 2, 3, 5, 7, তাই না? আমাদের কিন্তু 7 পর্যন্ত নিতে হয়েছে, 7 পর্যন্ত হয়ে গেল। এখন একটু কথা বলি, এখানে তোমাদের একটু বিস্তারিত বোঝানোর অনেক কিছু আছে। তো এইটা হলো আবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, যা তোমরা তোমাদের মেন বইয়েও দ্বিতীয় অধ্যায় করবা। তো এইটা হলো কি, একটা নির্দিষ্ট ক্লু দেওয়া থাকে, ঠিক আছে? এই ক্লু থেকে তোমাকে একটা সেট প্রকাশ করতে হয়, এইটাকে আমরা বলি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এবার বিষয়টা আসি হলো গঠন পদ্ধতি। এবার হলো আমাদের গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি বলতে বোঝানো হয় যে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সেট দেওয়া থাকে, তাকে তোমাকে গঠন আকারে নিয়ে আসতে হয়। যেমন আমি এই সেটটাকে ওই পাশে তুলতেছে, তাহলে হয়তো তোমরা আরো ভালো বুঝতে পারবা। তো সেট কাকে বলে আমরা বুঝলাম, যে কোনো কিছুকে সুসজ্জিত করার জন্য সংজ্ঞায়িত করাকে বলা হয় কি সেট। সেটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, তালিকা পদ্ধতি আর কি গঠন পদ্ধতি। গঠন পদ্ধতির ক্ষেত্রে প্রশ্নে তোমাকে একটা নির্দিষ্ট সেটের মান দিয়ে থাকে। সাপোজ আমি ধরে নিলাম 2, 3, 5, 7 এই পদ্ধতি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে এগুলো একটা স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, যার মান 7 সমান বা তার চেয়ে ছোট। এখন এই গঠন পদ্ধতির উত্তর ভিন্ন ভিন্ন হইতে পারে, কারণ এটা টোটালি তার উপরে ডিপেন্ড করে যারা উত্তর করবে। তো আমরা এখানে লিখতে পারি x ইপসিলন n, ঠিক আছে? যেখানে x এর মান হলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এগুলো হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা এবং তোমার কি যে x এর যে মান সেটা 7 সমান বা তার চেয়ে ছোট, এই যে অপশনটা,
এটাকে তারা ভিন্ন লিখতে পারে। আবার লিখতে পারে এক্স এর মান হলো 7 পরবর্তী তোমার হলো মৌলিক সংখ্যা 11। তো এইটা লিখলেও কিন্তু সঠিক, এটা লিখলেও কিন্তু সঠিক। তাহলে আমরা এখানে মেনলি বুঝতে পারলাম যে সেট জিনিসটা কি, সেট কি, সেট কাকে বলে, সেট কত প্রকার। আমরা আশা করি এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারলাম। ওকে, এর পরবর্তীতে টপিক আসে আমাদের সার্বিক সেট। সার্বিক সেট হলো এমন একটি সেট যেই জায়গা থেকে সবাই সেট, অর্থাৎ সার্বিক সেটকে আমরা বলতে সর্বজনীন দাতা সেট। সার্বিক সেটে যে উপাদান নাই তা অন্য কোনো সেটে থাকতে পারে না, এইটাই হলো মেন থিওরি হায়ার মেথড বা উচ্চতর গণিতের ক্ষেত্রে। সাপোজ আমি একটা মান ইউ এর মান নিলাম, ঠিক আছে, ইউ এর মান নিলাম 1 3 তোমার কত 5 7 9 হয়েছে। এখন তুমি এর মধ্যে এর মান নিতে চাইলা, সাপোজ তোমার 1 2 3 নিতে চাইলা। দেখো এখানে এই যে 2 ব্যবহার করা হয়েছে, এই 2 কিন্তু এর মধ্যে নাই, তার মানে এই সেটটা কখনোই হবে না, ঠিক আছে। তো এইটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট হলো সর্বজনীন দাতা সেট, বা এইখানে এমন কোনো উপাদান মিসিং হওয়া যাবে না, মানে এখানে সব উপাদান থাকতে হবে এই সেটগুলোতে। এরপরে যে সেটগুলো আছে সবগুলো সেটের উপাদান এই হতে হবে। এখন আমি তোমাকে একটু সিম্পলি থিওরি বোঝাই, একটুখানি বোঝার দরকার আছে এখানে আমাদের। তো এখানে আমি ইউ এর একটা মান ধরলাম, ঠিক আছে, ইউ এর একটা মান ধরলাম। যেমন ধরো এখানে তোমাদের বই একটা প্রশ্ন আছে, বলা হয়েছে এস এর একটা আছে, এস ইপসিলন এস কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স 5x এর মান হবে কত, x লেস দেন 16। আচ্ছা, এখানে বলা হয়েছে এই সেট তিনটির উপাদান সমূহ কত, ইউ এর যে মান দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, একে সার্বিক সেট বিবেচনা করো। তাহলে ইউ কে আমাকে সার্বিক সেট বিবেচনা করতে হবে। তাহলে ইউ কে, এই যে ইউ কে আমাকে সার্বিক সেট বিবেচনা করতে হবে। ইউ এর মান দেওয়া আছে কি x ইন্টু এক্স কি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে সুন্দর করে পড়বা, তাহলে দেখবা সব কিছু তোমার কাছে খুব সহজ মনে হবে, ঠিক আছে। এবার এক্স এটা হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা আমরা জানি যে জেডকে বলে পূর্ণ সংখ্যা জেড। পূর্ণ সংখ্যা মানে হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এভাবে কিন্তু ডট ডট আকারে যায়। মানে পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যায় যায়। কিন্তু এখানে বলছে কি যে ইউ এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে শুধু প্লাসের মানগুলো হবে। সেক্ষেত্রে মান কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝানো হয়, তোমার 1 2 3 তারপর কত 4 5 এভাবে কিন্তু সামনের দিকে যাবে, মাইনাসের দিকে যাবে না, কারণ ধনাত্মক মানে প্লাস। তাহলে আমার ধনাত্মক বলতে প্লাস, প্লাসের দিকে যাবে, মাইনাস দিকে কোন মান যাবে না। আচ্ছা, আমি ইউ এর মান পাইলাম। এখন এস এর মান বাই করতে হবে, যেখানে বলছে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, 5x এর মান হবে 16 হচ্ছে ছোট। তাহলে এবারে এস এর মান বাই করো। এস এর যে মান আছে এখানে কি বলছে এরা, এক্স ইন্টু এক্স, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেভাবে বলছে বই আমরা সেম ভাবে করব। আমরা মেন বই আগে ভালো করে বুঝবো, দেন আমরা কি প্রত্যেকটা প্রশ্ন করব এবং বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যান্সার করবো। এভাবে যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে সর্বোচ্চ পরিমাণ মার্ক অর্জন করবে নিঃসন্দেহে। মেন বইয়ের প্রত্যেকটা অঙ্ক যদি পারো তাহলে তুমি খুব সহজে বুঝবে। এখানে দেখো, এখানে উত্তরটা কি আসবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হলো আমরা জানি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 এগুলো। এরা বলছে যে এক্স এর যে মান আছে সেটা 5x হলেও তার মান 16 থেকে ছোট হবে। এখন প্রথমবার আমি 1 নিলাম, তাহলে 5 এর সাথে যদি আমি 1 নিই, 5 একে 5, এই যে 5x, তাহলে এখানে আমি কি, এটা হলো 5x, তাহলে 5 x এর মান আমি কত নিলাম, x এর মান নিলাম 1 নিলে এর মান কত, 5 একে 5 আসে, এটা কিন্তু 16 থেকে ছোট। তাহলে x তোমার হলো 5, x এর মান এবার আমি দিব 2, তাহলে 2 দিলে 5 2 10, এটা কিন্তু 16 থেকে ছোট। তারপর x এর মান এবার আমি দিব 3 নিলে 3 5 15, 3 5 15, এটাও কিন্তু তোমার 16 থেকে ছোট। তাহলে 5 নেওয়ার পর 4 নিলাম, তাহলে তোমার কত 4 5 20, এটা কিন্তু তোমার হয়নি, এটা কিন্তু 16 থেকে ছোট হয়নি। তাহলে আমার উত্তর কি হলো, 1 2 3, এই যে এই তিনটা, সেক্ষেত্রে আমি উত্তর করবো 1 2 3, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা বুঝতে পারলাম। তো আমরা এস এর মান পাইছি, একটু ভালো করে তাকায় দেখো, আমার এখানে এস এর যেই মানে মানটা পাইছি, ইউ এর মধ্যে যে মানগুলো ছিল সেই মানটা নিয়ে কিন্তু আমাকে এস এর মান বাই করতে হয়েছে, অন্য কোনো মান ব্যবহার করে না। যেমন দেখো এখানেও কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, এখানেও ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এইটা হলো তোমার কি সংখ্যা, এটা তোমার হলো সার্বিক, বুঝতে হবে যে এটা সার্বিক সেট। এই সেটের মধ্যে এমন কোনো উপাদান মানে মিসিং থাকা যাবে না জন্য অন্য কোনো উপাদানে আছে। এটা অনেক ছাত্রছাত্রী কিন্তু ভুল করে, আমি বেশ কিছু বেসিক কথা তোমাদের সাথে আলোচনা করব।
তো এরকম একটা প্রশ্ন আমরা দেখছি যেগুলো তোমাদের মেন বইয়ে ছিল, ঠিক আছে, অর্থাৎ হলো সাধারণ যে গণিত ছিল তোমাদের সাধারণ গণিতের যে সাবজেক্টে, সেখানে একটা অঙ্ক ছিল বিগত সালে। তো সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন ছিল, এই একটা প্যাচ ছিল, শিক্ষার্থীরা বুঝতে পারেনি। তো সেখানে প্রশ্নটা এরকম ছিল যে ইউ এর মান, ঠিক আছে, বিজোড় সংখ্যা, ইউ এর মান বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এরকম দেওয়া ছিল। দেন ছিল এর একটা মান ছিল, এর মান হলো তোমার এক্স ইপসিলন এন এবং কি সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক না সরি, এখানে ছিল হলো এরকম একটা চিহ্ন ছিল বাই মিস্টেক। আচ্ছা, এরকম দিয়ে এখানে ছিল হলো এক্স লেস দেন তোমার হলো 2 লেস দেন এক্স লেস দেন ধরো 13, এরকম ছিল। এখন এইটার অর্থ আসে কি, এর অর্থ আসে হলো এক্স এর মান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে হলো যে এগুলো 1 2 3 4 5 6 7 8 এগুলো, আর যেখানে এক্স এর মান হবে 2 এর থেকে বড় এবং 13 থেকে ছোট। এখন ছাত্ররা এখানে করে কি, 2 এর থেকে বড় হলো 3 4 5 6, ঠিক আছে, এইভাবে নিয়ে তারা কিন্তু 12 পর্যন্ত লিখে দেয়। কিন্তু সমস্যা হলো এখানে ইউ এর মান হলো বেজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমাকে নিতে হবে মেনলি বেজোড় সংখ্যাগুলোই নিতে হবে, অন্য কোনো সংখ্যা নিলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল যাবে। তো এই যে অঙ্কের একটা প্যাচ, এই প্যাচটা আমাদেরকে বুঝতে হবে, এই প্যাচগুলো বুঝলেই আমরা অঙ্কের সমাধান করতে পারবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি মেনলি সার্বিক সংখ্যা সেটটির সম্পর্কে কিছু বুঝলাম। আচ্ছা, এখানে বিশেষ কতিপয় কিছু সেট আছে, এটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এখানে এরা বলছে। তো তোমাদের আমি সর্বপ্রথম আমার কাজ থাকে হলো তোমাদের মেন বইটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, মেন বইয়ের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন ক্লিয়ার করে দেওয়া। তারপরে আমার কাছ থাকে বিগত সালের সকল প্রশ্নের উত্তর করা এবং তার পরবর্তীতে বিগত সালের যত এমসিকিউ আছে সব এমসিকিউ উত্তর করা ব্যাখ্যা সহ। এভাবে যদি আমরা ধারাবাহিকভাবে পড়তে পারি তাহলে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি যে সব কিছু খুব অল্প সময়ের মধ্যে আমরা কভার করব, ঠিক আছে, এবং খুব সহজভাবে সব কিছু তুমি সমাধান করতে পারবা। তবে কোনো কিছুকে ওভারটেক করে, সাপোজ তুমি বইয়ের কিচ্ছু বললা না, জাস্ট মেন বইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলো করলা আর সালের কিছু প্রশ্ন পড়লা, দেখবা হয়তো বা তুমি কিছু পারতে পারবা, অনেক প্রবলেমের তুমি সমস্যা হবে। যেমন এই যে এই জিনিসটা যদি তুমি না বোঝো তখন কিন্তু তুমি মেন পরীক্ষার কেন্দ্রে যাই এই সমস্যার সম্মুখীন হয়ে যাবা, এগুলো তোমাকে বুঝতে হবে, ওকে। এরপরে এন, আমরা জানি এন বলতে বোঝানো স্বাভাবিক সংখ্যা, এখানে দেখো লেখা আছে এন বলতে বোঝানো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা এন, স্বাভাবিক, এটা আমরা আমাদের সেট অফ ফাংশনের ক্লাস, বাস্তব সংখ্যার ক্লাসও শিখেছি। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি এন, যার মান হলো 1 2 3 4 5 তোমার কত 6, এগুলো হলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তুমি যদি ভালো করে খেয়াল করো এগুলো কিন্তু এক ধরনের শুধু প্লাসের মানগুলো আছে, তার মানে এই স্বাভাবিক সংখ্যাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যাকে কিন্তু বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাই স্বাভাবিক সংখ্যা সেটাই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দুইটা কথা কিন্তু সেম টু সেম। তাহলে স্বাভাবিক সংখ্যাও 1 2 3 4 5 6, ধনাত্মক পূর্ণ সংখ্যাও 1 2 3 4 5 6, তাহলে এই দুইটা সেম সেট। এরপর আসি হলো তোমার কি জেড, জেড বলতে বোঝানো হয় কি পূর্ণ সংখ্যা, জেড বলতে বোঝানো হয় কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, একে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যার মান হলো 0 প্লাস, প্লাসেরও হবে মাইনাসও হবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এর মানে হলো এই কথার অর্থ হলো মাইনাস দিকে হলো অসীম, ঠিক আছে, মাইনাস থেকে অসীম এবং প্লাস দিকেও অসীম, মানে একই সংখ্যার মান প্লাসেও থাকবে মাইনাসেও থাকবে। দেখো 0, তারপর কি প্লাস মাইনাসে দেখো প্লাস, এই যে মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এই যে প্লাস 2, এই যে মাইনাস 2, প্লাস মাইনাস 3, এই যে প্লাস 3, এই যে মাইনাস 3। তো এটা তোমাকে বুঝতে হবে যে যখন আমরা কাজ করি পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় জেড, জেড বলতে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা মানে এইগুলো, এই মানগুলো আমাদের মনে থাকতে হবে। আচ্ছা, এর পরবর্তী হলো কিউ, কিউ বলতে বোঝানো হয় মূলদ সংখ্যা, এটাকে বলতে আমরা বুঝি হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে আসলে মেন থিওরি হলো যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। কিন্তু যখন এই সম্পর্কে আমি যেমন এরকম যেমন তোমাকে দেখাচ্ছি, যেমন হলো 1/2 উপরে নিচে আছে, এটাকে মূলদ সংখ্যা বলা হয়। তারপরে আবার ধরো সাপোজ 3, আচ্ছা আমি এখানে 3 লিখি, 3/4, ঠিক আছে, অথবা এরকম দিতে পারো, আচ্ছা 3/2। তো এগুলো দেখো উপরে নিচে আছে, উপরে নিচে আছে, তো এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তবে এই ক্ষেত্রে একটা ট্রিক্স তোমাদের জানা উচিত, যে ট্রিক্সগুলো এমসিকিউর ক্ষেত্রে খাটে, প্রশ্ন থাকে নিচের কোনটি মূলদ সংখ্যা, সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। ট্রিক্সটা এরকম যে ক্যালকুলেটর নিবা যার মান অসীম আসবে,
ঠিক আছে, সেটা হলো অমূলদ সংখ্যা, যার মান ক্যালকুলেটরের দশমিক পর্যন্ত বা একটা সসীম মান আসবে তাকে আমরা বলি মূলদ সংখ্যা। যেমন আমি তোমাকে একটু সিম্পলি দেখাই, 3/2 এটা হলো একটা মূলদ সংখ্যা, আর √3/2 এটা হলো অমূলদ সংখ্যা। 3/2 হলো মূলদ সংখ্যা, √3/2 হলো অমূলদ সংখ্যা। এবার কিভাবে হিসাব করব, আমরা যে কোনো একটা ক্যালকুলেটর নিব, যে কোনো একটা নর্মাল একটা ক্যালকুলেটর নিব, নিয়ে আমরা হিসাব করব যে এখানে মূলদ অমূলদের হিসাব কি আছে আমার ক্যালকুলেটর কোথায়, এই যে ক্যালকুলেটর। আচ্ছা, আমি এখান থেকে একটা ক্যালকুলেটর নিলাম। ওকে, তো দেখো যখন প্রশ্নে থাকবে যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর নিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা ভাগ দিবা। ঠিক আছে, দেওয়ার পরে তার মান যদি দেখো, এখানে দেখো যে মানটা আছে 1.5, একটা নির্দিষ্ট মান আছে মানে অল্প, তো সসীম সংখ্যক মান আসলে তা হলো মূলদ, আর যদি অসীম আসে তাহলে হলো অমূলদ। যেমন এখানে আছে √3/2। আচ্ছা, আমি এখানে ভাগ দিব √3/2। তুমি দেখো আমার ক্যালকুলেটরে কত পরিমাণ, মানে আমার ক্যালকুলেটর যতটুকু জায়গা ছিল, আমার ক্যালকুলেটর এই পর্যন্ত সর্বোচ্চ লেখা যায়, সবগুলো পুরো বুক হয়ে গেছে। তো এরকম যদি সসীম সংখ্যক মান আসে তাহলে মূলদ, আর অসীম সংখ্যক থাকলে তাকে বলা হয় অমূলদ। এই টেকনিকে তুমি যে কোনো এমসিকিউ কিন্তু সলভ করতে পারবা। ঠিক আছে, মূলদ অমূলদের। ওকে, এরপর হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে বোঝানো হয় সব ধরনের সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা। এটা হতে পারে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সব ধরনের সংখ্যাই বাস্তব সংখ্যা। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, ইউনিয়ন দিয়ে প্রকাশ করি। আমি তোমাকে ইউনিয়নটা বুঝাই দিই। তো এখানে মূলদ অমূলদের যে সম্পর্কটা মেনলি প্রশ্নে আসে, ঠিক আছে। তো প্রথমে তোমার এইটাকে বলা হয় হলো উপসেট বা ইউনিয়ন বলা হয়। তো এন প্রথমে হলো সর্বপ্রথম এন হলো তোমার পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যা। আবার এইটা এন আমার কি দেখো, মানে এনের যে সংখ্যাগুলো আছে তা পূর্ণ, মানে জেডের মধ্যেও আছে, তা জেডের মধ্যে আছে। আর এই সব সংখ্যা হলো তোমার কিসের সংখ্যা, বাস্তব সংখ্যা হলো এই। বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যাও থাকে, বাস্তব সংখ্যার মধ্যে তোমার কি থাকে, এটাও থাকে, আবার বাস্তব সংখ্যার মধ্যেই তোমার কিন্তু কিউ থাকে। ঠিক আছে, তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে, এবং এই সম্পর্কগুলো তোমার থাকে। সকল বাস্তব সংখ্যার সেট হলো আর, আর আর বলতে পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই বোঝানো হয়ে থাকে। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো উপসেট সংখ্যা। উপসেট, যে উপসেট জিনিসটা কি, উপসেট বলতে কি বুঝি আমরা সেগুলো আমরা পূর্বে উপসেট সম্পর্কে জেনেছি, তবে নর্মাল ম্যাথ আর হায়ার ম্যাথের বিস্তারিত একটু পার্থক্য রয়েছে। উপসেট বলতে আসলে আমরা এরকম কিছু বুঝি যে এখানে এই পি বলতে পাওয়ার সেট বা উপসেটকে বোঝানো হয়। সাপোজ তোমার যদি এ সমান 1, 2, 3 থাকে, তখন এর উপসেট হিসাবে আমরা এইভাবে বাই করি, প্রত্যেকটাকে একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা করি। তো প্রথমে এটাকে প্রত্যেকটাকে একটা একটা করে নিব। তোমার কত 1, তারপর কত 2, তারপর কত 3। প্রথমে একটা একটা করে নিই, তারপর দুইটা দুইটা, একের সাথে 2, ঠিক আছে, একের সাথে 2, তারপর কি একের সাথে 3, একের সাথে 3, তারপর কি 2 এর সাথে 3, তো 2 এর সাথে 3, তারপর হলো 1, 2, 3, 1, 2, 3 ইন্টু তোমার কি এইটা হলো সাধারণ ম্যাথ অনুসারে উপসেট নির্ণয় করা। কিন্তু আমাদের উচ্চতর গণিতে যখন উপসেট সম্পর্কে আসে তখন একটু ভিন্ন, এই জিনিসগুলো একটু ভিন্ন, এখানে কোনো মান থাকে না। উচ্চতর গণিতে সেট ফাংশনের অঙ্কগুলোতে এইটাই একটা সমস্যা, যে এইখানে কোনো মান থাকে না। এইখানে বোঝানো হয় কি, সাপোজ তোমাকে আমি এখানে ক্লিয়ার করি। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো বলা হয়েছে এ যদি এ হলো তোমার কি এক্স ইন্টু এক্স ধনাত্মক কি পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় 1, 2, 3, 4, 5 এগুলোকে। এটা হলো আমার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর মান কি এ সেট। ওকে, তাহলে এই সেটটার নাম এ, আমি এখানে সেটটা এ লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে বিস্তারিত। তাহলে এ সেটের মান হলো এইটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস উপরে এগুলো মুছে দিই যেন তুমি কোনো ঘাবড়ায় না যাও। তা খুব সিম্পল জিনিস, যদি একবার বুঝতে পারো এগুলো কোনো কঠিন মনে হবে না তোমার কাছে। সেট অফ ফাংশন আহামরি কোনো কঠিন কিছু না। আচ্ছা, এরপরে বি এর মান এখানে আছে 0। আচ্ছা, বি এর মান এখানে আছে 0, তো বি এর মান আছে হলো 0। ওকে, তারপরে এক্স এর মান হলো এক্স ইন্টু এক্স পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক এন্ড ঋণাত্মক সবগুলোই। তাহলে এক্স হলো তোমার কি, এক্স হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এবার বলছে হলো এ বি, তবে এ বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক করো। এ বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক করতে হবে। তুমি একটু ভালো করে দেখো, এই যে এক্স আছে,
এক্স এর মধ্যে সব ধরনের সংখ্যা আছে, এখানে শূন্য আছে, এখানে কি আছে প্লাস 1 2 3 4 আছে, আবার মাইনাসেরও আছে, প্লাসেরও আছে, মাইনাস আছে। তাহলে এক্স এর থেকে আমরা কিন্তু এই সংখ্যা কিন্তু তৈরি করছি, দেখো 1 2 3 4 এটা কিন্তু এক্স এর মধ্যেও ছিল। তার মানে আমরা কি বলতে পারি যে এ যেটা আছে সেটা এক্স থেকেই তৈরি করা হয়েছে। তাহলে তৈরি করা হয়েছে কোথা থেকে? এক্স থেকে। আচ্ছা, এখানে আমি এটাকে, তো এ উপসেট তোমার কি এক্স, কিভাবে যে এক্স এর থেকে যেটাকে তৈরি করা হয় সেটাই উপসেট। যেমন আমার কাছে 1 2 3 আছে, আমার কাছে 1 2 3 আছে, তার থেকে তুমি দুইটা উপাদান নিয়ে 1 2 নিয়ে একটা সেট তৈরি করছো। তো বিষয়টা হলো তুমি আমার উপসেট, তুমি আমার কি সেট? তুমি আমার উপসেট। মেন কথা হলো যার কাছে সব কিছু আছে এবং অন্য জায়গায় একটু কিছু কম আছে, ওই যার কাছে কম আছে তারা সবাই, যার কাছে সব আছে তার হলো উপসেট। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স এর মধ্যে যেহেতু সব কিছু আছে, তাহলে এক্স হলো আমার এর উপসেট। তাহলে এই এক্স হলো তোমার, এ হলো কার? এক্স এর উপসেট। এ হলো, এটা হলো প্রথম সত্য। সমানও হইতে পারে, ঠিক আছে, এক্স এর মান কি এর সমান হইতে পারে। ওকে, তারপরের বিষয় আবার সেম ভাবে দেখো, এই জিরো কিন্তু এই যে এটার মধ্যেও আছে, এছাড়াও জিরো স্যারের মধ্যে সব আছে। তার মানে আমার বি হলো কি এক্স এর উপসেট, কারণ বি এর মধ্যে যে উপাদান আছে সেটা এক্স এর মধ্যে আছে। তাহলে এই সম্পর্কটা এইভাবে আমি বলতে পারি যে আমার বি, সরি এখানে হবে বি হবে, তো এখানে আমার বি যেই সেটটা আছে, তাহলে আমার বি সেটটা হলো তোমার কি? বি সেটটা হলো এক্স এর উপসেট বা তার সমান, বুঝছো? ওকে, এবার দেখো, এবার একটু কথা বলি, এখানে এ আর বি এর মধ্যে যদি সম্পর্ক তৈরি করি, এ আর বি, দেখো এর মধ্যে যে উপাদান আছে তা বি এর মধ্যে নাই, আর বি এর মধ্যে যে উপাদান আছে তা আমার এর মধ্যে নাই, কিন্তু এর মধ্যে উপাদান বেশি আছে, বি এর মধ্যে উপাদান কম আছে। সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে বি যে সেটটা আছে, বি সেট উপসেট কার? উপসেট হলো এ সেটের। এখন কি কথা সত্য? বি সেটে আছে জিরো, এই জিরো কি এখানে অনেক আছে, ঠিক আছে, বাট এখানে কি জিরো আছে? এখানে কিন্তু জিরো নাই। সেক্ষেত্রে কি এই সেটটা কিন্তু, বি সেট কিন্তু এ সেটের উপসেট নয়। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু উদাহরণে তৈরি করা হয়েছে এবং সেটাকে আমরা এইভাবে বুঝতে পারি। ওকে, তাহলে ফার্স্ট টপিক আমাদের এটা গেল। এরপরে এখানে কিছু বলা হয়েছে প্রকৃত উপসেট। এখন যখন আমরা সাধারণ ম্যাথ করি বা সাধারণ গণিত করি, তখন প্রকৃত উপসেট বিষয়টা কি থাকে? প্রকৃত উপসেট বলতে তখন একটাই বিষয় আমরা বুঝি যে মেন উপসেট থেকে একটা জিনিস বাদ। যেমন তোমার হলো, ধরো আগের মতো দেখাচ্ছি যে 1 2 3, ঠিক আছে, এর উপসেট সংখ্যা, এর পিএস সেট সংখ্যা হলো, এর উপসেট সংখ্যা হলো টোটাল হলো 8টি। এর উপসেট কয়টা? 8টি। প্রকৃত উপসেট যখন আমরা বাই করি, সেমভাবে একটা দুইটা করে করি, তখন প্রকৃত উপসেট হয় একটা কম, মানে 7টি। ওই কোনটা কম থাকে? এই ফুল সেট যেটা, সেটা তো আর ফুল সেটের উপসেট হইতে পারে না, এই জন্য এই একটা বাদ পড়ে। কোনটা পড়ে? এই যে তোমার এইটা হয় না কখনো। অনেকে ভাবে যে ভাইয়া ওই একটা মনে হয় যে অরি মনে হয় প্রকৃত উপসেট না, অরি কিন্তু প্রকৃত উপসেট। অ্যাকচুয়ালি এই যে মেন সেটটা যে তোমার প্রশ্নে দেওয়া থাকে, এই মেন সেটটাই কিন্তু প্রকৃত উপসেট না। এইটা হলো তোমাদের মেন বা জেনারেল ম্যাথ অনুসারে আমরা এটা করে থাকি। এখন এই জেনারেল ম্যাথ অনুসারে যেটা করা থাকে সেটা কিন্তু আমাদের হায়ার ম্যাথে আসে না। আমাদের এখানে বুঝতে হবে যে এ কে বি সেটের প্রকৃত উপসেট বলবে যদি তোমার কি হয়, এ হলো তোমার বি এর কি হয়, এখানে এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলবে। কখন বলবে? যখন এই এ সেট আর এই বি সেট সমান হবে না। কারণ তোমার, আমি যেমন বলবো প্রকৃত সেট, এই দেখো এখানে তোমার কি আছে 1 2 3 আছে, তখন উপসেট হয় 8টি, সবগুলোই হয়। কিন্তু যখন প্রকৃত উপসেট করি তখন কিন্তু হয় 7টি। কোনটা বাদ যায়? 1 2 3 এটা বাদ যায়। অর্থাৎ আমরা এইটা আর এই প্রকৃত সেট কি, যে সেট বাই করো সেই সেটটা আর প্রকৃত সেটটা কি হয় না? সমান হয় না। তার মানে এ আর এ বি এর প্রকৃত সেট উপসেট হবে তখনই হবে যখন এ ইজ নট ইকুয়াল বি হবে, যখন এ আর বি কি হবে না? সমান হবে না। কারণ প্রকৃত উপসেট মানে মেন সেট যেটা থাকে সেটা আমার কি যায়? বাদ যায়। এটা আমার কি হয়? প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা কিন্তু আমার বাদ যায়। তাহলে আমাকে বুঝতে হবে যে এ আর বি প্রকৃত উপসেট কখন হবে? এ ও বি প্রকৃত উপসেট হবে যখন এ ইজ নট ইকুয়াল বি হবে। ঠিক আছে, এই কথা আমাকে মনে রাখতে হবে, যে সংজ্ঞাটা আমাকে মনে রাখতে হবে। এখানে বোঝার সুবিধার্থে কিছু উপাদান দিয়ে রাখছে। এখানে এটা দ্বারা কি বোঝানো হয়? এখানে বোঝানো হচ্ছে যে এ সেটের মধ্যে বি সেটের উপাদান আছে, কিন্তু এ আর বি সেটের কি সমান হবে না। এ আর বি সেট কি হবে না? সমান হবে না। অন্তত একটা মিনিমাম একটা পার্থক্য তাদের মধ্যে থাকতে হবে, সর্বনিম্ন একটা পার্থক্য, মিনিমাম একটা পার্থক্য থাকতে হবে। যেমন এখানে আছে তোমার 8টার, এখানে আছে 7টার, মিনিমাম একটা পার্থক্য রয়েছে। তাহলে প্রকৃত সেট মানে প্রকৃত উপসেট এবং উপসেটের মধ্যে মিনিমাম পার্থক্য থাকতে হবে একটা। এটা আমাকে মনে রাখতে হবে।
ওকে, যেমন এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, এ সমান সমান দেওয়া আছে 1 আর 2, 1 2, আর বি সমান সমান দেওয়া আছে 1 2 3। এখানে আমরা যদি খেয়াল করি যে বি সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল তার থেকে দুইটা উপাদান এ সেট নিছে, তার মানে কি এ সেট হলো বি সেটের উপসেট, এ সেট কি বি সেটের উপসেট। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ সেট বি সেটের কি উপসেট এবং সমান। এখন কথা হলো যেটা বললাম যে এ আর বি প্রকৃত উপসেট কেন হইবে, কারণ কি এখানে 1 2 3 আছে, এখানে কিন্তু 1 2 3 নাই, মানে সমান নাই। এখানে এই ধরে কি এটা লেখা যায়, তখন কি এ এইটার কিন্তু এ প্রকৃত সেট বি লেখা যায়, ঠিক আছে, এ সেট বি লেখা যায়। কিন্তু যদি এখানেও 3 থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রকৃত উপসেটটা লিখতে পারতাম না। এই হলো আবার পার্থক্য। তাহলে আশা করি সেট উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারছো, এবং স্বাভাবিকভাবেই তোমাদের ম্যাথের থেকে এখানে কিন্তু অনেক এক্সট্রা আছে, অনেক কিছু যেটা আমাদের বুঝতে হবে। ম্যাথের থেকে অঙ্কগুলো ছোট, কিন্তু ম্যাথের থেকে অনেক কিছু এক্সট্রা, উত্তরগুলো আমাদের অনেক অন্যভাবে করতে হয়। ওকে, এরপর আসে ফাঁকা সেট এবং সেট সমতা। ফাঁকা সেট জিনিসটা কি? ফাঁকা সেট মানে এমন কিছু, যেমন হলো আমি এ সেট, ঠিক আছে, এ সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, ঠিক আছে, এরকম থাকে ফাঁকা, কিছু নাই এর মধ্যে, এই ফাঁকা সেটের পরিবর্তে আমরা অড সেট ইউজ করি, এগুলোকে আমরা বলি ফাঁকা সেট। যেমন আমি এখানে একটা সেট দেখাচ্ছি, এ সেট তোমার কি ইন্টারসেকশন বি, যেখানে এ সেটের উপাদান হলো জোড় সংখ্যা, যেখানে এ সেটের উপাদান হলো জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যা, তোমার কি ইউনিয়ন তোমার কি বি সেট, বি সেট হলো বিজোড় সংখ্যা, বি সেট হলো বিজোড় সংখ্যা। ওকে, বিজোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা আমরা চিনি যে 2 4 6 হয়েছে ইউনিয়ন, আর বিজোড় সংখ্যা আমরা চিনি 1 3 5। আমি জাস্ট দুইটা সিম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি। এখন ইন্টারসেকশন সেট যেটা থাকে, ইন্টারসেকশন সেটের মেন কাজ থাকে হলো এদের মধ্যে কমন নেওয়া, এদের মধ্যে কি নেওয়া কমন। এখন জোড় আর বেজোড়ের মধ্যে কোনো কিছু কখনোই মিল থাকবে না, তো এখানেও কোনো মিল নেই। মিল নাই মানে কি কিছু নেই, মানে এটাকে বলা হয় ফাঁকা সেট। এটাকে আমরা বলি কি সেট? ফাঁকা সেট, ফাঁকা সেট। এবং ফাঁকা সেটের পরবর্তী লাইনে আমরা অরে লিখি, এবং অরের সাথে কি হয় না, ব্যাকেট হয় না। এটা হলো অরে, অরের সাথে ব্যাকেট হয় না, অরে কখনো কি হয় না, ব্যাকেট। এই হলো আবার ফাঁকা সেটের মেন থিওরি যেটা, ঠিক আছে। এবার হলো সেট সমতা। সেট সমতা বলতে হয় দুইটা সেটে যদি সমান হয়, এ সেট সমান বি সেট হলে এটাকে আমরা বলি সেট সমতা, বা সেটের যেই সমান মান আছে এটা, যদি দুইটা সেটের মান সেম টু সেম থাকে সেক্ষেত্রে আমরা বলি তাকে সেট সমতা। তাহলে আমরা ফাঁকা সেট এবং সেট সমতা সম্পর্কে একটু বুঝতে পারলাম। ওকে, এরপরে সেটের অন্তর এবং পূরক। সেটের অন্তর এবং পূরক। আচ্ছা, অন্তর বলতে বোঝানো হয় বিয়োগ, আর পূরক বলতে বোঝানো হয় ইউ মাইনাস এ। আমি তোমাকে একটু খেয়াল করাই যে আমাদের অন্তর বলতে আমরা কি বুঝি। আমাদের এ অন্তর বি, এই কথাটার মানে থাকে হলো তোমার কি, আমি এখানে এর মানে হলো এ মাইনাস বি। সাপোজ এর মান, এর একটা মান আমি ধরে নিচ্ছি যে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5, আচ্ছা, মাইনাস বি এর মান আমি ধরে নিচ্ছি এর মধ্যে 2 3, ঠিক আছে। ওকে, যে আগে জেনারেল ম্যাথ আমরা যেভাবে করি যে এ তোমার কি ইন্টারসেকশন তোমার হলো অন্তর সেট বি সমান হলো এ মাইনাস বি, এর মান আমি ধরলাম যে 1 থেকে 5 পর্যন্ত, বি আছে বি এর মান ধরলাম আমি 2 3। তখন যখন আমরা এটাকে কি করি, বিয়োগ করি, 1 আছে এখানে 1 নাই, তাহলে 1 হবে, এখানে 2 এখানে 2 2 2 বাদ, তাহলে 2 বাদ, 3 আর 3 বাদ, 3 বাদ, 4 5 4 5। তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে যখন আমি এ থেকে বি বাদ দিলাম তখন এর কি আছে 1 4 5, এই যে 1, এই যে 4 এবং এই যে 5, এ সেট কিন্তু থাকলো, কিন্তু বি এর উপাদান হলো 2 3। দেখো 2 3 কি এখানে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে যখন তোমার এ তোমার কি ইউনিয়ন বি, এটা সমান সমান কি হয়, এক্স এর যে মানটা, এক্স এর মানে উত্তর যেটা পাই সেটা কিন্তু এর উপাদান পাই আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে তোমার এ সেটের উপাদান আমরা পাই, কিন্তু এক্স ইপসিলন নট ইকুয়াল বি, ঠিক আছে। মানে কি আমরা এ থেকে বি যখন উত্তর করি তখন আমরা যে উত্তরটা পাই এক্স এর যে মানটা, সেই এক্স এর মান হলো এর উপাদান। 1 4 কত 5, দেখো 1 4 5 কিন্তু এর মধ্যে ছিল, তার মানে 1 4 5 যেটা আছে সেটা কি এর উপাদান। কিন্তু আমরা যে উত্তরটা পেয়েছি তার মধ্যে কিন্তু 2 3 এটা কিন্তু এখানে নাই, তাহলে এক্স এর যে মানটা সেটা কিন্তু বি এর উপাদান নয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে অন্তর সেট বলতে আমরা এইটাকেই বুঝি।
আমরা যখন অন্তঃসেটের কাজ করব তখন এইটা করব, এটা তো আর কি জেনারেল ম্যাথ নয় যে আমরা উপরভাবে করব। আমি যেমনটা বললাম যে জেনারেল ম্যাথে মান দেওয়া থাকে তাই অঙ্কগুলোকে অনেকটা সহজ মনে হয়, হায়ার ম্যাথে এই মানটা থাকে না তাই অঙ্কগুলোকে একটু কঠিন মনে হয়, এছাড়া কিন্তু এটা কোনো ভিন্নতা কোনো কিছু নাই, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা যখন খেয়াল করি তো এটা এই যে এখানে দেখো যে এ ও বি সেট হলো কি এ সেট পি, তাহলে এক্স ইপসিলন এ হবে, কেননা তোমার যে উপাদান সেটা কিন্তু এর মধ্যে আছে, মানে আমাদের যে উত্তরটা সেটা কিন্তু এর মধ্যে আছে, কিন্তু আমাদের যে 2 3 এটা কিন্তু এখানে নাই, তার মানে এক্স এর যে উত্তরটা সেটা কিন্তু বি এর মধ্যে নাই, যেমনটা এখানে বোঝানো হয়েছে। তো এই তো মেন বিষয়। এরপর হলো পূরক সেট। ওকে, পূরক সেট আমরা সেম এক্সাম্পল ইউজ করতে পারি। সাপোজ আমি এ বলতে এখানে নিছি কি, আমি এখানে দুইটা মান নিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। তো আমি ইউ এর মান যেটা আমরা সবসময় ইউজ করি সেটা হলো তোমার হলো 1 থেকে 7 পর্যন্ত ইউজ করি আমরা সচরাচর, 1 2 3 4 5 6 7, এটা আমরা মেন বইয়ে সবচেয়ে বেশি ইউজ করি। এর মধ্যে আমি একটা এর মান নিচ্ছি, এর মান আমি সাপোজ 1 থেকে 3 যেটা আমরা থাকে 3 4 5 6, এটা খুব বেশি থাকে তো এটা নিলাম। এখন যখন আমরা কোনো কিছুর উপরে পূরক করি, আমরা জানি কোনো কিছুর উপরে পূরক মানে হলো এ পূরক বা এ বার, এ যে কোনো কিছুর উপরে পূরক মানে ইউ মাইনাস সেই সংখ্যা, আমি যদি ভুল না বলি যে ঠিক আছে, যে কোনো কিছুর উপরে পূরক মানে ইউ মাইনাস সেই সংখ্যা। এখন যখন আমরা ইউ আছে, ইউ এর মান কয় 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর বি এর মান কত, এটা এর মান হলো 3 4 5 6। এখন এটাকে আমাকে করতে হবে বিয়োগ, এটা কি কোথায় বিয়োগ, এখানে 1 আছে এখানে 1 নাই তাহলে 1 হবে, এখানে 2 আছে এখানে 2 নাই 2 হবে, এখানে 3 আছে 3 আছে বাদ, 4 আছে 4 আছে বাদ, 5 আছে বাদ আছে বাদ, 6 আছে 6 আছে বাদ, 7 আছে ওখানে 7 নাই 7 হবে। তাহলে তুমি একটু ভালো করে দেখো, আমরা যখন তোমার যেই এ পূরক বাই করলাম তখন এ পূরকের যে সদস্য যে উত্তরটা মানে যে এক্স এর মানটা, সেই এক্স এর মান কিন্তু ইউ এর সদস্য, এক্স এর মানটা কিসের সদস্য, ইউ এর সদস্য হইল, কিন্তু আমরা যে উত্তরটা পাইলাম সেই উত্তরটা কিন্তু এ এর সদস্য হলো না। এই সদস্য কি হয়েছে তুমি এখানে খেয়াল করো, এখানে উত্তর ছিল 3 3 4 5 6, এখানে কি 3 4 5 6 আছে, সেটা কিন্তু নাই। তার মানে আমরা এখানে এরকম ভাবে বলতে পারি যে এর উত্তরটা এক্স এর যে মানটা সেটা হলো ইউ এর উপাদান। এই যে আমরা যে উত্তরটা পাইছি 1 1 2 7, এই যে 1 এই যে 2 এই যে 7, যেটা আমার কি এর উপাদান, ইউ এর উপাদান, কিন্তু উত্তর যেটা পাইছি সেই উত্তরটা কি 3 4 মানে হলো বি এর উপাদান কি হয়েছে, এ বি, এটা কি হয়েছে, হয়নি, তাহলে সেক্ষেত্রে কি এপসিলন নট ইকুয়াল এ। তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউনিয়ন সেট বলতে বোঝানো হয় এ ইউনিয়ন হলে এ এপসিলন ইউ, অ্যান্ড যার উপরে ইউনিয়ন করো জাস্ট তাকে বাদ দিতে হয়। আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি কারো কিছুর উপরে ইউনিয়ন করি আমার ওই সেটটা বাদ এবং ইউ এর সদস্যটা হবে, ঠিক আছে। এই যে বেসিক থিওরিগুলো, এই বেসিক থিওরিগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু অঙ্ক করতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করি আমরা, তো তার আগে সামনের দিকে যাবো না। আচ্ছা, শক্তি সেট বা পাওয়ার সেট বোঝানোর আগে বা সামনে আরও বেশ কিছু অঙ্ক আছে যেগুলো বোঝানোর আগে আমরা তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করি যে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো এইচএসসি এসএসসি দুইটারই কোর্স লিঙ্ক আছে। তো এসএসসির যে কোর্স লিঙ্ক আছে, দেখো কোর্স লিঙ্ক আছে তোমাদের জন্য, ঠিক আছে, কোর্স লিঙ্ক। এই কোর্স লিঙ্কে গেলে আমাদের এসএসসি 26-27 যে এসএসসি 27-28 2027 এবং 2028 ব্যাচের অর্থাৎ হলো নবম দশমে যারা বর্তমানে রয়েছে তাদের যে হায়ার ম্যাথ কোর্স ফি আছে সেটা বর্তমান 70% ডিসকাউন্টে বর্তমান কোর্স ফি মাত্র 510 টাকা, এবং এর পরবর্তীতে তোমাকে আর কোনো টাকা দিতে হবে না, মাত্র এই 510 টাকার বিনিময়ে পুরো হায়ার ম্যাথ এ টু জেড সব পাবা, কোনো সার্কেল টার্কেল না। আমরা জাস্ট একটা 510 টাকার একটা ওয়ান টাইম ফি নিচ্ছি। এই ওয়ান টাইম ফি এর মধ্যে কি কি করবো আমরা বেসিক ক্লাস তো তোমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছ, এছাড়াও যে ক্লাসগুলো করবা আমাদের মেন বইয়ের যত অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ক করে দেবো একবার অনুশীলনী ভিত্তিক, পাশাপাশি থাকবে সুপার সাজেশন, কোনটা পড়তে হবে কোনটা না পড়তে হবে, কি করতে হবে না করতে হবে, বিস্তারিত সব কিছু। নাম্বার 2, বিগত সালের যত প্রশ্ন এসে সবগুলো সমাধান করে দিব, পাশাপাশি বিগত সালে যত এমসিকিউ হয়েছে, যত সিকিউ অ্যান্ড বিগত সালে যত এমসিকিউ হয়েছে সব কিছু আমরা কভার করে দিব। পাশাপাশি তোমাদের যেটা থাকবে এটা হলো 1-to-1 মেন্টরশিপ বলতে বোঝানো হয় তোমার যে কোনো সমস্যা আমাকে ফোন করবা, তোমার যে কোনো গাইডলাইন লাগলে আমরা সেই গাইডলাইন তোমাদেরকে দিব। পুরো ক্লাসটা থাকবে কত সময়, এটা তোমরা অনেকে প্রশ্ন করো। তো আমাদের এসএসসি 27-28 যে ব্যাচ অর্থাৎ বর্তমান নবমে যারা আছো তারা এই 510 টাকার বিনিময়ে পাক্কা 2 বছর থাকতে পারবা আমাদের সাথে, পাক্কা 2 বছর। আর যারা বর্তমান দশম শ্রেণীতে আসো, যারা দশম শ্রেণীতে তারা থাকতে পারবে আমাদের সাথে 1 বছর এই 510 টাকার বিনিময়ে। মানে এ টু জেড কথা হলো
এই 510 টাকার বিনিময়ে তোমার যা যা প্রয়োজন, একটা ক্লাস করার জন্য যা যা প্রয়োজন A to Z সব কিছু রয়েছে। এখন কথা হলো ভাইয়া এনরোল কিভাবে করবো বা আমরা কোর্স কিভাবে কিনবো। তো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের নিজস্ব নাম্বার দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বারও দেওয়া আছে। তুমি চাইলে আমাদের নাম্বারে আমাদের সাথে কথা বলবা। কথা বলে যদি তোমার মনে হয় যে না আসলে এই জায়গা থেকে পড়লে বা ভাইয়ার পর আমি বুঝতে পারি, তার থেকে পড়লে হয়তো বা আসলেই আমি ভালো কিছু করব এবং আমি সব কিছু শিখতে পারবো। দেখবা কখনোই তোমাদের আমি একটা কথা বলি, কখনো বড় প্ল্যাটফর্ম বলতে কোনো কথা হয় না। বড় হলো তারা যারা অনেক দিন যাবত করছে, এই কারণে তারা বর্তমানে একটা বড় প্ল্যাটফর্ম। আমি 1 বছর ইউটিউব জগৎ, আমার বর্তমানে 1 বছর, প্রায় 1 বছর কভার করে 1.5 বছরে পা দিলাম। তো 1.5 বছরের মধ্যে বর্তমান প্রায় 300K সাবস্ক্রাইবার অর্জন হয়ে গেছে। তার মানে আমি এই 1-1.5 বছরের জার্নিতে কিন্তু অনেক স্টুডেন্টের মন জয় করতে পেরেছি শুধু আমার সাজেশন ফলো করে। এবং বর্তমানে আমাদের স্মার্ট বোর্ড আছে, আমাদের ওয়েবসাইট আছে, সব কিছু কিন্তু তোমাদের ভালোবাসায় আমি করতে পেরেছি। তাই তোমরা যারা এই মুহূর্তে চাও যে ভাইয়ার সাথে আমরা প্রিমিয়াম ভার্সনে থাকতে চাই এবং ভাইয়ের সাথে সবসময় কথা বলে আমাদের সমস্যাগুলো ভাইয়ের সাথে শেয়ার করতে চাই, কি ফলাফল আসে, কি সমাধান ভাইয়া দেয়, সেগুলো আমরা অনুসরণ করতে চাই, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজে তোমরা কোর্সগুলো পারচেস করতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের সাথে কথা বলে তারপরে যদি তোমার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো। তো এখন যেটা আমরা করব সেটা হলো আমাদের পরবর্তী টপিকটা শিখবো আমরা, ঠিক আছে? সেটা হলো শক্তি সেট বা পাওয়ার সেট। এখানে বেশ কিছু কাজ তোমাদের মেন বইয়ে দেওয়া আছে এই সম্পর্কে। তো এই কাজগুলো আমরা চাইলে কিন্তু এখান থেকে সমাধান করতে পারি। তো তার কাজগুলো কি? নাম্বার 1, এখানে ইউ এর একটা মান দেওয়া আছে যেটা তোমাদের মেন বইয়ে থাকে। তো ইউ এর মান আছে 1 থেকে 10 পর্যন্ত। বলছে সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তারপরে এইগুলোকে দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এরপরে বলছে পি এর অপোজিট নির্ণয় করো। তো এই তালিকা পদ্ধতি প্রকাশ করা এটা কিন্তু আহামরি কোনো বিষয় না, এটা তোমরাই পারো। যে তারপর আমি একটা করে দিচ্ছি, যে কোনো একটা করে দিই। ফার্স্টেরটাই দেখা দিচ্ছি যে এখানে এর যে মান আছে বলছে এক্স ইপসিলন এক্স এন, এরকম যে এক্স এর মান হবে হলো এন এর যে উপাদান আছে মানে ইউ এর সার্বিক সংখ্যা 1 থেকে কত 10 পর্যন্ত, এবং 5x এর মান হবে তোমার হলো 37 এর থেকে বড়, ঠিক আছে? 5x করলে তার মান হবে কত 37 এর থেকে বড়। এখন আমাকে x এর এমন একটা মান বসাতে হবে যার মান 37 এর থেকে বেশি আসে। এখন 5 এর সাথে 1 বসালে 5 একে 5 ছোট আসতেছে, 5 এর সাথে 2 বসালে 5 2 10, 37 এর থেকে ছোট। 3 বসালে 3 5 15 ছোট, 4 বসালে 4 5 20 37 থেকে ছোট, কারণ আমাকে এখানে হতে হবে 37 থেকে বড়, কারণ 37 এর দিকে 37 ছোট হবে এবং 5x বড় হবে। তাহলে 5 বসাই, 5 বসালে 5 5 25 ছোট, 6 বসাই, 6 বসালে কত 5 6 30 তাও ছোট, তারপরে 6 বসাইলে 5 7 7 বসালে কত 5 7 35 তাও ছোট, তার মানে 8 বসাইতে পারি, 5 8 40, তার মানে এইটা কিন্তু তোমার বড়। তাহলে আমি এখান থেকে কি কি উত্তর করতে পারি? আমার উত্তরটা 5 8 থেকে হচ্ছে নাকি? তাহলে 8 বসালে 5 8 40, 8 এর পর কি 9, 9 বসালে কিন্তু তোমার কত হবে বেশি হবে, 9 হলে 5 9 45, ঠিক আছে? 10 5 10 50, এটা কিন্তু 37 থেকে বড়। তারপরে এর থেকে কিন্তু আর বড় নিতে হবে না। এই তো আমার উত্তর কিন্তু হয়ে গেল। এভাবে আমি চাইলে কিন্তু বিয়ের উত্তরগুলো করতে পারি, যে কাজগুলো তোমাদের মেন বই যে কাজগুলো আছে সেগুলো। তো বিয়ের উত্তরে আসে, বিয়ের এখানে কি বলছে? x ইন্টু এক্স ইপসিলন ইউ, মানে ইউ এর সার্বিক সংখ্যা হইতে হবে, যেখানে x এর সাথে যদি আমি 5 যোগ করি যার মান হবে 12 ছোট, বুঝছে? আচ্ছা, এই জিনিসগুলো তুমি ক্যালকুলেটার সাহায্য করতে পারো, যে 5x প্লাস ই, এটা 12 ছোট হয়েছে না বড় হয়েছে, চাইলে এটাকে এগুলোকে ক্যালকুলেটার করা সম্ভব হয়, ঠিক আছে? তো চাইলে সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে পারো, যেটা আমি আপাতত এইভাবে দেখাচ্ছি না, নর্মালি দেখাই। এক্স এর সাথে 5 যোগ করলে তার মান হবে 12 থেকে বড়। চলো আমরা যোগ করি। প্রথম তো ঠিক যে আমরা যদি 5 এর সাথে 5 যোগ করি তাও হয় 10, তারপরে 5 পর্যন্ত হবে না। এবার 6 নেই, 6 নিলে কত হবে? 6 এর সাথে 5 যোগ করলে 11, তাও 12 ছোট হয়ে যাবে। সরি, তীর কার দিকে আছে? তীর হলো এক্স এ দিকে, তীর হলো এদিকে আছে, মানে এ হলো ছোট, এ হলো ছোট, ঠিক আছে? এ ছোট আর এ হলো বড়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা উত্তরগুলো কি করতে পারি দেখো। নর্মালি যদি 1 নেই, কত নেই? 1 নিলে 1 আর 5 তাহলে 6 হয়, যেটা কিন্তু তোমার কত ইয়ে থেকে ছোট, তার মানে 1 নেওয়া যাচ্ছে। 2 নেই, 2 নিলে 2 আর কত 5 7, যেটা কিন্তু 7 কত 12 থেকে ছোট, তাহলে 2 নেওয়া যাচ্ছে। 3 নিলে 8, সেটা কিন্তু তোমার 12 থেকে ছোট, তাহলে 3 নেওয়া যাচ্ছে। 4 নিলে 9, 9ও কিন্তু তোমার 12 থেকে ছোট, তাহলে এটা কিন্তু নেওয়া যাচ্ছে। 5 আর 5 10, এটা কিন্তু 12 থেকে ছোট, তাহলে 5ও নেওয়া যাচ্ছে। 6 নিলে কত? 6 আর 5 11, এটা কিন্তু 12 থেকে ছোট। তারপরে তোমার কত? এখানে আমরা কি 6 আর 5 7 নিতে পারি। 7 আর 5 কত হচ্ছে তোমার? 7 8 9 10 11 12 হচ্ছে, এটা কিন্তু 12 থেকে ছোট হচ্ছে না,
এবারে কারেক্ট 12 হচ্ছে, তাহলে মেন উত্তর কি? বিয়ের উত্তর হলো 1 2 3 4 5 6 7 হয়েছে 6 পর্যন্ত। সেম ভাবে আমি কি এই মানগুলো করতে পারি, এই যেগুলো এটা আর এটা। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারো, এমনি কোনো কঠিন তো অঙ্ক না। ওকে, এরপরে আমরা যদি সি এর মান বের করি, চলো সি এর মানটা বের করে তোমাকে দেখাই দিই। এখানে বলছে কি এক্স ইন্টু এক্স এপসিলন ইউ, তারপরে বলছে হলো এক্স এর মান হবে 6 এর থেকে বড়, মানে 2x এর মান হবে, অ্যান্ড যার মান হবে 17 থেকে ছোট। তাহলে এবার উত্তরটা কি আসবে? উত্তর কত? 2x মানে x এর সাথে 2 করতে হবে, যেই উত্তরগুলো আছে। x আবার কোনটা? x হলো তোমার হলো u এর মান, মানে u এর 2 দ্বারা গুণ করতে হবে, যেটা 6 থেকে বড় হতে হবে। তাহলে 6 থেকে বড়, দেখো আমি যদি 3x যদি 2 দ্বারা করি, 3 দুগুণা 6, 6 ছোট, তাহলে আমি 4 করতে পারি। 4x 2 দ্বারা গুণ করলে 4 দুগুণা তোমার 8, যেটা কিন্তু 6 থেকে বড়, তাহলে 4 দুগুণা 8, তাহলে আমি 4 নিচ্ছি। ওকে, 4 এর পরের সংখ্যা হতো, 4 এর পরের সংখ্যা 5, 5 নিলে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণা 10, 6 থেকে বড়, তাহলে 5। তারপর কত? 6 নিতে পারি। 6 সাথে যদি এটা গুণ করি 2 1, 6 দুগুণা 12, 6 দুগুণা 12 হলে সেটা কিন্তু তোমার কত? x 6 থেকে বড়, তাহলে হলো আমি নিতে পারি 6। তারপর 7 7 সাথে 2 গুণ করলে 7 দুগুণা 14, 14 কিন্তু তোমার কত? 6 থেকে বড়, তাহলে 7। 8 নিলে 8 আর 2 দ্বারা গুণ করলে 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 16 কিন্তু তোমার 6 থেকে বড় এবং 17 থেকে কত? ছোট, তার মানে আমি 8 নিতে পারি। 9 নিলে 9 দুগুণা 18, দেখো এটা কিন্তু 6 থেকে বড়, কিন্তু 17 থেকে কিন্তু ছোট না, এটা কিন্তু 17 থেকে বড়, তার মানে এইটা গ্রহণযোগ্য না। তোমার উত্তর হবে কত? 4 5 6 7 8। তো এইভাবে কিন্তু তুমি খুব সহজে অনায়াসে এগুলো উত্তর করতে পারো। 2 নম্বর বলছে হলো জেড এর উপরে প্লাস দেওয়া আছে, এখানে জেড দিয়ে প্লাস বলছে। জেড প্লাস মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। জেড প্লাস বলতে বোঝানো হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। জেড বলতে বোঝা গেল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যার মান হবে এইরকম, এখানে বলছে হলো 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 20, মানে এখানে সমান আছে, মানে এক্স এর সমান 20 এর সমান, মানে এক্স থেকে তোমার কত? 1 থেকে 20 পর্যন্ত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত লিখে দিবা তুমি এখানে, যে 1 2 3 4 5 নাকি এভাবে 20 পর্যন্ত। তো লিখে দিলে কিন্তু তোমার এই ইউ এর মান তুমি কিন্তু পেয়ে গেলা। ঠিক আছে, তো আমি এটা জাস্ট এখানে দেখা দিচ্ছি, ওটা করে নিবা। এক্স এর উপরে কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে, যার মান হবে কত? 37 এর থেকে ছোট। আচ্ছা, ওই ডি নাম্বারটা করে দিই, 4 নাম্বারটা, চলো ডি। ওকে, তো 1 এর উপরে স্কোয়ার করলে 1 1 কে 1, প্রথম তোমার জাস্ট দেখো 6 পর্যন্ত হবে। 6 এর উপরে স্কোয়ার করলে 6 6 36, যেটা 37 এর থেকে ছোট। 7 এর পরে 7 7 49, সেটা কিন্তু এইটার থেকে ওই, তার মানে 1 থেকে 6 পর্যন্ত তুললে হয়ে যাবে এখানে। ঠিক আছে, করে নাও তোমরা। ওকে, এটা মুছে দিচ্ছি। তো এগুলো 2-1টা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নিতে পারবে ইজিলি, যদি আমি মোটামুটি সবগুলো কাজই তোমাদের করে দিলাম। আচ্ছা, এখানে আমি যেমনটা বললাম যে এখানে জেড বলতে বোঝাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি 1 থেকে 20 পর্যন্ত, তার মানে ইউ এর যে মানটা আছে সেটা হলো 1 2 3 4 5 6 7। আচ্ছা, এভাবে তোমরা 20 পর্যন্ত নিয়ে নাও। ঠিক আছে, ওকে। এখানে বলছে এক্স এর মান হবে তোমার কি? 2 এর গুণিতক। এর যে মান সেটা হলো এক্স ইন্টু এক্স কমা 2 এর গুণিতক। 2 এর গুণিতক, গুণিতক মানে 2 এর নামতা। গুণিতক বলতে বোঝানো হয় নামতা, গুণনীয়ক মানে ওই সংখ্যাটাকে বাংলায় যে সংখ্যা পাওয়া যায় সেই জিনিসটা। এখন আশা করি নামতা তোমরা সবাই পারো, এমন কেউ নাই যে নামতা পারো না। 2 এর নামতা করবা, 2 1 কে 2, 2 দুগুণা 4, তোমার 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12। 3 এর নামতা করতেছি, 2 এর নামতা হবে তো মিস্টেক। তাহলে 2 এর নামতা মানে জোড় সংখ্যাগুলো, 2 4 6, তোমার কত? 8, আর তারপর কত? 10 12 14 16 18 20। যেহেতু ইউ 20 পর্যন্ত, তাহলে 20 পর্যন্ত নিতে হবে, এখানে সব নেওয়া যাবে না। আমি আগেও বলছি যে ইউ এর যে সংখ্যাটা আছে, ইউ হলো রাজা, ইউ এর থেকে বেশি কোনো উপাদান তুমি অন্য কোনো সেটে নিতে পারবে না। আচ্ছা, এখানে বলছে 5 এর গুণিতক, 5 এর নামতা নিবা, এখানে 10 এর গুণিতক, 10 এর নামতা নিবা, শেষ। এই তো উত্তর। তাহলে এখানে তোমার কি বি এর যে মান আছে তবে কত? এক্স ইন্টু এক্স তোমার কত? 5 এর গুণিতক। ঠিক আছে, গুণিতক। গুণিতক বলতে আমি যেমনটা বললাম যে নামতা, 5 এর নামতা করো, 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20 এবং 20 এর উপরে তুমি নিতে পারবে না, শেষ। এরপর হলো কি সি নাম্বার উত্তর কি? 10 এর গুণিতক মানে 10 এর নামতা। তো জাস্ট এখানে নামতা পড়ে দিবা, এক্স ইন্টু এক্স তোমার কি
10 এর গুণিতক। তো এগুলো খুব সহজ জিনিস, জাস্ট তুমি যদি একটুখানি বুঝতে পারো, এখানে খালি উপরেটা একটু বোঝার বিষয় ছিল, এছাড়া এগুলো খুব ইজিলি পারবা। 10 এর নাম্বার কি 10 একে 10, 10 দুগুণা 20, আর এখানে সর্বোচ্চ ইউ এর মান যেহেতু সর্বোচ্চ 20 এর উপরে তুমি নিতে পারবে না। তো এটা শেষ। ওকে, এরপরে ক নাম্বার প্রশ্ন বলছে এ সমান হলো এ বি সি ডি ই পর্যন্ত হয় তবে পি এ নির্ণয় করো। মোটামুটি ভালো ক্রিটিক্যাল প্রশ্ন এটা, কারণ 4টা পর্যন্ত ঠিক আছে, বাট এটা দিলে 32টা উত্তর করতে হয়, যা মোটামুটি কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো চলো ওইটার উত্তর করি। তো এই যে অঙ্কগুলো তোমাদের করে দিচ্ছে, এগুলো কিন্তু খুব সহজেই তোমরা করতে পারো, এগুলো নিয়ে কোনো কঠিন কিছু না, তোমরা নিজেরাও কিন্তু এগুলো বাইর করতে পারবা। আর একটা বিষয় তোমাদের আবারও বলি, যারা তোমরা আমাদের প্রিমিয়াম ভার্সনে ভর্তি হতে চাও এবং সবগুলো ক্লাস আমাদের সাথে করতে চাও, যদি মনে করো যে ভাইয়ার ক্লাসগুলো বুঝতে পারতেছো, হ্যাঁ, তাহলে তুমি আমাদের এই ক্লাসে সংযুক্ত হতে পারো। ওকে, গ নাম্বার যে কাজটা আছে, গ নাম্বার কাজটায় এখানে দেওয়া আছে হলো এ সমান সমান, আমি লিখব দেওয়া আছে এ সমান সমান কি কি দেওয়া আছে, এ বি সি ডি ই। ওকে, তো এখন তোমাকে বলছে হলো পি এ নির্ণয় করো, তাহলে কি নির্ণয় করবো, পি এ। আমরা জানি যে পাওয়ার সেট, পি এ বলতে বোঝানো হয় পাওয়ার সেট বা শক্তি সেট বা উপসেট। ওকে, এখানে পাওয়ার সেট নির্ণয় করার নিয়ম হলো, আমরা এখানে যদি করি কয়টা আছে, 1 2 3 4 5, 5টা না, তার মানে 2 এর উপরে পাওয়ার 5, দেখি 2 এর উপরে পাওয়ার 5 দিলে কত হয়, সম্ভবত 32, যদি আমি ভুল না বলি 2 এর উপরে 5 দিলে হয় হলো 32, তাহলে 2 এর উপরে পাওয়ার হলো 5, আচ্ছা 2 পাওয়ার 5, 32টা, তার মানে এখানে উপাদান হবে হলো 32টা উত্তর আসবে। এখন 32টা উত্তর কিভাবে করব, খুব সিম্পল। প্রথমে নিয়মটা আগে ভালো করে বুঝে নেবা, প্রথমে একটা করে নিবা, তারপরে দুইটা করে নিবা, তারপর 3টা করে নিবা, তারপর 4টা করে নিবা, এইভাবে নিলে কিন্তু হবে, কিন্তু নেওয়ার সময় জোর বাঁধিয়ে নিবা তোমার নিজের সুবিধার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কি যে একটা কথা আছে না, টিম ওয়ার্ক সবচেয়ে সুবিধাজনক, তো যদি জোর বাঁধিয়ে কাজ করো তাহলে সুবিধা হবে। প্রথমে কয়টা আছে, 5টা আছে, আমি 5টা সিঙ্গেল নিব, এ, তোমার কি বি, তারপর কি সি, ঠিক আছে, তারপর তোমার কি ডি, তারপর তোমার ই, হয়েছে। ওকে, তারপরে কি আমি মোটামুটি সবাক নিয়ে নিচ্ছি, এবার টিম বানাবো, এর সাথে সবাক বানাবো, এর সাথে একবার বি, একবার এর সাথে সি, একবার এ যায় ডি, একবার এ যায় ই, মানে সবার সাথে এই যে একবার করে সম্পর্ক করবে, তাহলে এ একবার যায় বি এর সাথে সম্পর্ক করবে, এদের মধ্যে সম্পর্ক ভালো না হইলে এই যে কি করবে, এই যে করবে হলো সি এর সাথে সম্পর্ক, এদের মধ্যে যখন সম্পর্ক ভালো হবে না, এই যে করবে কার সাথে, ডি এর সাথে সম্পর্ক, এই সবার সাথে সম্পর্ক করবে, এ যখন যায় ই এর সাথে সম্পর্ক করবে, যখন দেখবে যে সবার সাথে সম্পর্ক করছে, তখন এরা চারজন কি করবে, একে বাদ দিয়ে দিবে, যে এ একা করতেছে, তখন এরপরে সিরিয়াল হলো বি এর, এখন বি সেম চেষ্টা করবে, বি চাবে যে সি এর সাথে করি, বি চাবে হলো ডি এর সাথে করি, বি চাবে হলো তোমার কি ই এর সাথে করি, এদের সাথে কি করি, সম্পর্ক তৈরি করি। সেক্ষেত্রে সেমভাবে আমরা বি এর সাথে কি করব, বি এর সাথে সি, ঠিক আছে, তোমার হলো বি এর সাথে ডি, আবার বি এর সাথে কি করব, ই এর সম্পর্ক, তাহলে বি এর সাথে ই এর সম্পর্ক তৈরি করব, ঠিক আছে। এখন যখন দেখবো বিও বাদ, তখন তারপর করবে সি তৈরি করবে, সি করবে সবার সাথে সম্পর্ক তৈরি, তাহলে তোমার সি করবে ডি এর সাথে সম্পর্ক তৈরি, সি করবে তোমার কি ই এর সাথে সম্পর্ক তৈরি। তুমি একটা ভালো জিনিস লক্ষ্য হয়তো করছো যে আমি যখন অঙ্ক করতেছি তখন ব্যাক সাইডে কখনো করতেছি না, আমি শুধু সামনের দিকে যাচ্ছি, কেননা সেট অ্যান্ড ফাংশনের নিয়ম হলো শুধু সামনের দিকে যাও, পিছন সাইড যাওয়া যাবে না। ওকে, তারপর সি গেল, সি বাদ এবার ডি সম্পর্ক তৈরি করবে, এবার ডি সম্পর্ক তৈরি করবে ই এর সাথে, ঠিক আছে। তাহলে এবার যদি এই মেয়েটা ডি একে বাদ দিয়ে দেয়, মানে প্রথমে 4টা ছেলে ছিল একটা মেয়ের পেছনে সম্পর্ক তৈরি করার জন্য, তো এ এর সাথে বন্ধুত্ব করে পটাতে চেষ্টা করছে, তো এইভাবে করে ডি এর সাথেও যদি সম্পর্ক করে, এ কিন্তু একা কিন্তু সম্পর্ক তৈরি করতে পারবে না, মানে অন্তত ডুয়েল বন্ধন করতে পারবে না, সেক্ষেত্রে এটা কিন্তু আমার বাদ গেল। এবার একটা গেল, দুইটা গেল, এবার আমি করবো কি 3টার সাথে, আমি এবার করবো 3টা। তো 3টা করতে হলে আমি একটুখানি মুছতে হবে তোমাদের এখানে বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, যেহেতু এখানে আমি বোঝাচ্ছি বারবার, এই জায়গায় একটু ইরেজ করে আমি এই জিনিসটা আরেকবার লিখবো, ঠিক আছে, আমি বারবার মুছে লিখতেছি যেন তুমি বুঝতে পারো। আচ্ছা, এখানে আমার মান ছিল হলো এ বি সি ডি ই। ওকে, এইবার যখন আমি 3টা সম্পর্ক করব, তখন এই দুজনে আগে বন্ধন তৈরি করব, করে এই দুজন আমার প্রথমবার আসবে হলো এইটার সাথে সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি করবে, এ বি এ আমি সম্পর্ক তৈরি করলাম সি এর সাথে, ঠিক আছে, তারপরে এ বি কার সাথে করবে, ডি এর সাথে, তখন আমার, ঠিক আছে, তাহলে এ বি সম্পর্ক করবে কার সাথে, ডি এর সাথে, তারপর এ বি যা কার সাথে করবে, ই এর সাথে, এ বি যা সম্পর্ক তৈরি করবে কার সাথে,
ই এর সাথে, বুঝছে? তখন মোটামুটি এটা হয়ে গেল যে এ বির সাথে সম্পর্ক তৈরি করে কি করলাম, সবার সাথে সম্পর্ক তৈরি করলাম। তখন এর মধ্যে যে কোনো একজনের বাদ দিয়ে আমি আরেকজনের সাথে সম্পর্ক, আমি প্রথমে ধরলাম যে আমি বি এক বাদ দিলাম, তাহলে আমি কি এবার এ এর সাথে সি এর সম্পর্ক তৈরি করবো, এ আর সি সম্পর্ক তৈরি করবে। তাহলে এ আর সি বি এক বাদ দিলে কি তৈরি হলো, আমার এখানে গ্রুপটা হয়ে গেল কি এ সি। এই প্রথমে এ সি সম্পর্ক তৈরি করি ডি এর সাথে, ঠিক আছে? তারপরে এই এ সি এসে আবার কার সাথে সম্পর্ক তৈরি করবি, ই এর সাথে, এ সি এসে আবার সম্পর্ক তৈরি করবে ই এর সাথে, ঠিক আছে? ওকে, তখন এরপরে তুমি যেহেতু এক বাদ দিছো, এবার তুমি বি এক বাদ, মানে এরপর কি বি এক বাদ দিছো, এবার কি এক বাদ দাও, তাহলে কি এবার বি আর সি সম্পর্ক তৈরি করবে। এবার এদের দুজনের মধ্যে বিসি, বিসি সম্পর্ক তৈরি করবে কি ডি এর সাথে আর ই এর সাথে। তখন এভাবে আমরা করব যে তোমার কি বি সি সম্পর্ক করবি ডি এর সাথে, তারপর কি বি সি সম্পর্ক করবি কার সাথে, ই এর সাথে, বুঝছে? ওকে, এরপরে এই দুজনের মধ্যে আমরা যখন সম্পর্ক তৈরি করলাম, তাই না? প্রথমবার কিন্তু এক বাদ দিয়েছি, তাহলে এবার বাদ। এবার এই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করার সময় এখন এই দুজনের মধ্যে একজনকে বাদ দিই। এবার আমরা ধরো সাপোজ আমি সি এক বাদ দিচ্ছি, সি এক বাদ দিলে কি এই বি যে ডি এর সাথে সম্পর্ক তৈরি করবি, তখন কি বি যা তৈরি করবি হলো ডি আর ই এর সাথে সম্পর্ক, তিনটার। তারপরে যখন আমি কি বাদ দেবো, কাক বাদ দিলাম আগেরবার সি এক বাদ দিলাম, বি যা ডি আর ই এর সাথে। এবার কি এবার সি এক রাখবার বি এক বাদ দিব, তাহলে সি যা কার সাথে সম্পর্ক তৈরি করবি, সি যা সম্পর্ক তৈরি সি ডি ই এর সাথে সম্পর্ক, বুঝছে? এখন তুমি যদি সি একে বাদ দাও, তাহলে কিন্তু দুজনের সম্পর্ক তিনটা করা সম্ভব না। তারপরে তুমি সম্পর্ক করবা চারটা করে, এরপর সম্পর্ক তৈরি করবা কয়টা করে, চারটা করে। প্রথমে এই চারটা মিলে করো, তোমার কি এ বি সি ডি, ঠিক আছে? এই তিনজনের গ্রুপ বানালাম, এই তিনজনের। তাহলে এ বি সি এর সাথে ডি করলো একবার, এ বি সি এর সাথে একবার ই করবে। ওকে, তাহলে এ বি সি এর সাথে একবার ই সম্পর্ক তৈরি করবে। এবার একজন একজন করে বাদ দাও। প্রথমবার আমি সি এক বাদ দিলাম, সি এক যদি বাদ দিই তাহলে তোমার কি কয়টা, চারটা না? সি এক বাদ দিলে কি রইলো, এ বি ডি এর সাথে সম্পর্ক তৈরি করলো। তাহলে এখানে রইলো কি এ বি ডি এর সাথে সম্পর্ক তৈরি করলো। ওকে, তারপর আমি একবার কি সি এক বাদ দিলাম, এবার আমি বি এক বাদ দিই, তাহলে কি রইলো এ সি ডি সম্পর্ক তৈরি করবে। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে কয়টা, এ তোমার কাক বাদ দিলাম, বি বাদ দিলাম, তার মানে সি ডি, সি ডি ই সম্পর্ক তৈরি করবে। ওকে, এরপরে আমার কি আমার হলো বি বাদ, তারপরে এবার এ বাদ দিলে কি বি সি ডি এই সম্পর্ক তৈরি। বি সি ডি মনে হয় একবার লেখা হয়েছে, কি লেখা হয়নি? আচ্ছা, তাহলে এখানে হলো কি বি সি ডি ই সম্পর্ক তৈরি করলো। ওকে, এরপরে কয়টা করে গেল, এবার কি সবগুলো একবার সম্পর্ক তৈরি করবে, পাঁচটাই, ঠিক আছে? তারপর হলো এ বি তোমার কি সি ডি ই, দেন একটা অরি, দেন ক্লোজ। এই হলো 32টা। তো এইভাবে তোমাকে অবশ্যই তৈরি করতে হবে। দেখো এটা কিন্তু একটু কঠিন, কেননা আমি আগেও বলছি যে এখানে তোমাকে বুঝতে হবে যে কোথায় কীভাবে করতে হবে। এটা ম্যাথের থেকে অবশ্যই একটু কঠিন, তবে এখানে বেশ কিছু অধ্যায় আছে যেগুলোকে আমরা সিলেক্ট করে আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে শুরু করব। আমাদের প্রিমিয়াম কোর্সে আমরা ক্লাস শুরু করব 2 নম্বর অধ্যায় থেকে। প্রথমে আমরা 2 করব সবচেয়ে ইম্পর্টেন্টলি, ঠিক আছে? তারপর আমরা করব 3 অধ্যায়, 2 3 এভাবে, তারপর হলো 7 এভাবে, মানে ধারাবাহিকভাবে আমরা কিছু অধ্যায় করে দিব, যা অর্ধবার্ষিকের জন্য প্রথমে সিলেকশন করা হবে, তারপর বার্ষিক, এভাবে পাক্কা 2 বছরের মেয়াদে আমরা কিন্তু কোর্সটাকে রানিং করছি, ঠিক আছে? যা আমরা শেষ করবো 1 বছরের মধ্যে, তোমরা শেষ করতে পারবো 2 বছরের মধ্যে খুব আরামসে। যারা যুক্ত হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে কোর্সগুলোতে সংযুক্ত হতে পারো। ওকে, এর পরবর্তী প্রয়োগ দেখে তারপর হলো আমাদের ভেন চিত্র, সংযোগ সেট এবং নিচ্ছেদ সেট। আমরা ভেন চিত্র বলতে বুঝি এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ভেন চিত্র। কেন? বিজ্ঞানী ভেন এরকম চিত্র আবিষ্কার করেছে, তাই এটাকে ভেন চিত্র বলা হয়। সংযোগ সেট বলতে আমরা বুঝি ইউনিয়ন সেট। যেমন এর উপাদান যদি আমি ধরি যে 1 2 3, আর বি এর যদি উপাদান আমি ধরি 2 3 4, তারপরে এ তোমার কি সংযোগ সেট বলতে বোঝানো হয় ইউ বি, এটাকে বলা হয় সংযোগ সেটকে আমরা আরেকটা ইংরেজিতে নাম বলি ইউনিয়ন সেট। তো সংযোগ সেট আর ইউনিয়ন সেট এর কাজ হলো মিললে এক না মিললে সব, মানে সবাকে নিতে হয়। আর আরেকটা সেট হলো তোমার কি নিচ্ছেদ সেটের হিসাবটা আরেকটা। ওকে, তো হিসাবটা হলো যে এ আর বি ইউনিয়ন, এ আছে এর মান কত 1 2 3, এখানে ইউনিয়ন আছে ইউনিয়ন, বি এর মান কত 2 3 4 2 3 4, বুঝছে? ওকে, তো এবার তোমার কি এখানে এই যে এরকম ইউ এর মতো যেটাকে ইউনিয়ন সেট বলা হয়, এই ইউনিয়ন সেটের কাজ করতে হবে। ইউনিয়ন মানে কি মিললে এক না মিলে সব, এখানে 1 আছে এখানে 1 নাই নিব, এখানে 2 এখানে 2, দুইটা মিল আছে একটা নিব, এখানে 3 এখানে 3 মিল, দুইটা মিল আছে একটা নিব, এখানে 4 আছে এখানে 4 নেই 4 নিব,
তো এটাকে ইউনিয়ন সেট বলে। এবার তুমি একটু ভালো করে দেখো, আমরা যখন এ ইউনিয়ন বি করলাম, যে উত্তরটা আমরা পাইছি মানে 1 2 3 4, এটা এর মধ্যেও ছিল, এটা বির মধ্যেও ছিল। তার মানে আমার যে উত্তরটা সেটা আমার এর মধ্যেও ছিল এবং আমার যে উত্তরটা সেটা আমার বি এর মধ্যেও ছিল। অ্যাকচুয়ালি এই লাইনটাকে বোঝানো হয় যে ইউনিয়ন সেট, ঠিক আছে। এ ও বি সংযোগ সেট, অর্থাৎ এ বি সংযোগ, আমরা এরকম বলতে পারি যে এ সংযোগ বি সমান কি এ ইউনিয়ন বি এবং কি এ তোমার এটা, আমি এটাকে এভাবে লেখা যে এক্স ইপসিলন এ এবং তোমার কি এক্স ইপসিলন বি। দেখো আমি আগে বলছি যে এটা হলো তোমার সাধারণ ম্যাথ যেখানে মান থাকে, আর এটা হলো হায়ার ম্যাথ যেখানে মান থাকে না। আমাকে এরকম ইউনিয়ন সেট দেখলে আমাকে এরকম লিখতে হয় যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ ইউনিয়ন এ এবং কি এক্স ইউনিয়ন বি। তো এই যে বিষয়টা ইপসিলনের যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তারপর কি সেটের ইন্টারসেকশন সেট, আমরা জানি ইন্টারসেকশন সেট মানে কি, ইন্টারসেকশন সেট মানে এরকম, জাস্ট এখানে উল্টা করা হয়, আমি জাস্ট এটাকে উল্টা করে দিচ্ছি। তো এখানে যদি আমি উল্টা করি তাহলে কি এ তোমার ইন্টারসেকশন সি, ওকে, এখান থেকে এটাকে মুছে দিই, ওকে, এটাকে এদিক করে দিচ্ছি, ঠিক আছে, এদিকে। এবার দেখো এটাকে বলা হয় তোমার কি শেষ সেট অথবা ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন বলতে বোঝানো হয় শুধুমাত্র মিল উপাদান বা কমন উপাদান নেওয়া। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, 2 নিলাম, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিলাম, শেষ। শুধু এই মিল উপাদানগুলোকে বলা হয়। তার মানে আমরা যে উত্তরটা পেলাম সেটা কি আছে, এর মধ্যেও আছে, এবং যে উত্তরটা পেয়েছে সেটা কিসের মধ্যে আছে, বি এর মধ্যেও আছে। সেক্ষেত্রে আমরা এখানেও বলতে পারি এরকমই বিষয়টা অনেকটা, যে এ তোমার ইউনিয়ন এ ইউনিয়ন বি মানে এক্স ইপসিলন এ এবং তোমার কি এক্স ইপসিলন বি। এখন অনেকে প্রশ্ন করবো ভাইয়া তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো ইউনিয়ন আর হলো এটা না, ইউনিয়ন আর হলো তোমার ইন্টারসেকশন। ইউনিয়নের ক্ষেত্রে আমাকে লিখতে হয় অথবা, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমাকে লিখতে হয় হলো এবং। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যেখানে আমি এখানে এবং লিখছি, আচ্ছা এখানে এবং লিখছি, যেটা আমার মিস্টেক। তো এখানে আমাকে তখন লিখতে হলো এটা, যে এক্স এর যে মানটা সেটা হলো এ এর উপাদান অথবা সেটা হলো বি এর উপাদান, ঠিক আছে। আর ইউনিয়ন ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে লিখতে হয় এ ইন্টু এ মানে এ এবং এটা হলো বি, এ এবং বি এর উপাদান, আর এটা হলো এ এর উপাদান অথবা বি এর উপাদান। তাহলে এই হলো আমার পার্থক্য। এখানে ইউনিয়ন বলতে বোঝানো হয় অথবা, এবং তোমার ইন্টারসেকশন বলতে হয় এবং। এই কথাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে মাজিদ ভাই যদি অঙ্ক করতে চাও। তো এই তো মোটামুটি থিওরিক্যালি বিষয়। তো এর পরবর্তী হলো নিচ্ছেদ সেট। আমরা নিচ্ছেদ সেট যেটা বুঝি যে নিচ্ছেদ সেট মানে হলো কোনো উপাদান থাকবে না বা এরকম কিছু। তো এটা আমরা যেমন এখানে দেখো দুটো মান আছে, আমি কিছু এক্সাম্পল এখানে আছে। আমরা জানি যে এ ও বি নিচ্ছেদ তখনই হবে যখন এ ইউনিয়ন বি ইজ নট কি অরই হবে, যখন এ ও বি পরস্পর কি এ ও বি এর মধ্যে কোনো উপাদান মিল থাকবে না, তখন এটা পরস্পর নিচ্ছেদ সেট হবে। যেমন এখানে ফার্স্ট উদাহরণ তোমার কি উদাহরণ 9, যেখানে এর একটা মান দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে তোমার কত এক্স ইন্টু এক্স, তোমার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর বি এর আচ্ছা এর মানটা আগে বাই করে নিই। তো এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 4 5 6 6 এইগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে বি, ওকে, বি এর মান হলো এক্স ইন্টু এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক বলতে আমরা বুঝি হলো ডট ডট আকারে দিয়া, অসীম আকারে দিয়া, -3 -2 -1 এই যে এইগুলো, ঠিক আছে। বা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, জিনিসটা উল্টা করে হয়েছে। মাইনাস বলতে বোঝানো হয় -1 -2 -3 -4, ঠিক আছে, ডট ডট ডট। এবার মেন থিওরিতে আসে যে এ আর বি যে সেটটা দেওয়া আছে এরা পরস্পর নিচ্ছেদ সেট হবে কি হবে না। তার মানে এ তোমার বি, ওকে, এ ইন্টারসেকশন বি, এ আর ইন্টারসেকশন বি, এ আর বি এর ইন্টারসেকশনের কাজ হলো মিল এক না মিলে সব। এখানে এ এর যে মান আছে এবং বি এর যে মান আছে সবার সাথে মিল আছে, কিন্তু এটা প্লাস আছে এটা মাইনাস, তার মানে এই দুটো উপাদানের মধ্যে কোনো মিল নাই। আর যদি মিল না থাকে সেক্ষেত্রে কি ফাঁকা সেট, আর ফাঁকার নিচে দিতে হয় অরি সেট। যেহেতু
এ ইউনিয়ন বি সেট ইকুয়াল তোমার কি এ ইন্টারসেকশন বি সেট ইকুয়াল অরই হয়েছে, সুতরাং এটা একটা কি নেচার সেট। এভাবে বাকি এক্সাম্পলগুলো দেখানো আছে, তুমি যদি খেয়াল রাখো। ওকে, এর পরবর্তী হলো কার্তেশীয় গুণজ বা কিছু সূত্র। তো এখানে আমরা গুণের বিষয়টা জানি যে এ আর বি কে কেমনে গুণ করতে হয়। যেমন এখানে এ আর বি আছে, গুণের এটা সাধারণ ম্যাথের মতোই আছে। ধরো এ সমান সমান কত আছে 1 2, তারপর কি বি সমান হলো তোমার এ বি সি। ওকে, আর গুণের ক্ষেত্রে নর্মাল গুণ ছিল এরকম যে মানে সাধারণ ম্যাথের গুণ অনুসারে এর মান ছিল হলো 1 আর 2 গুণন এখানে কি বির মান ছিল হলো এ বি সি। তো এখানে গুণ করো, এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি 1 এ, এর সাথে যদি বিয়োগ করি তাহলে কি 1 বি, সেমভাবে যদি এর সাথে সি করি তাহলে কি 1 সি। এবার আসি 2 এর সাথে যদি এ গুণ করি তাহলে কি হয় 2 এ। এখানে গুণ করতে হয় না, জাস্ট গুণ দেখাতে হয়। 2 এর সাথে বিয়োগ করলে কি 2 বি, এবং 2 এর সাথে সি করলে কি হয় তোমার 2 সি। ঠিক আছে, এই তো এইভাবে আমরা যে গুণগুলো করি সেমভাবেই গুণ করা আছে, তুমি যদি খেয়াল করো। তবে তার আগে ছোট আবার একটা তোমাদের অ্যানাউন্স করে দিই এই সূত্রগুলো প্রমাণ এবং এর সামনে যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে। তো তোমরা যারা আমাদের এখানে দেখো, আমি কিন্তু তোমাদের মেন থিমগুলো যে বেসিক কনসেপ্টগুলো সব বুঝিয়ে দিচ্ছি, কারণ বেসিক ছাড়া আসলে করা সম্ভব না। এই জন্য আমাদের কোর্সের নাম হলো বেসিক টু প্রো। তো একবারে বেসিক থেকে আমরা তোমাদের শেখানো শুরু করি এবং যেন প্রো লেভেলের। তো এখানে দেখতে পাচ্ছ সেট অ্যান্ড ফাংশন একটা ক্লাসে কমপ্লিট, এরকম একটা থিম আমাদের এখানে রয়েছে। এবং আসলে আমরা একটা ক্লাসে কমপ্লিট করেছি কেমন, যে তোমাদের মেন বইয়ের যে বেসিক থিমগুলো আছে সবগুলো কিন্তু আমরা একটা ক্লাসে কভার করতেছি। এখানে আমাদের অনুশীলনের আগ পর্যন্ত যতগুলো বিষয় তোমাদের বোঝানো দরকার সব কিছু বিস্তারিত সব কিছু বোঝাচ্ছে। এবং তোমাদের একটা ছোট্ট একটা কথা বলি যে এরপরে যেমন হলো অনুশীলন 1.1 এর যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক, তারপর অনুশীলন 2.2 এর যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক, পাশাপাশি বিগত সালে যে প্রশ্নগুলো আছে টাইপ ভিত্তিক বলে সেই অঙ্কগুলো সমাধান, এগুলো কিন্তু আমাদের ইউটিউবে পাবা না, বা আমাদের খালি বললে ভুল হবে, কেউ কিন্তু এগুলোকে কখনোই দেয় না। কেননা তারা জাস্ট আমরা যে এই ক্লাসটা দিছি এই ক্লাসটা কিন্তু তোমাদের ডেমো হিসেবে দিছি, এই জন্য তোমরা বুঝতে পারো যে আমাদের যে বোঝানোর স্টাইল তার অনুসারে তোমরা কি আজও বুঝতে পারবে আমাদের থেকে। যদি তোমরা আমাদের থেকে বুঝতে পারো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কোর্স হায়ার ম্যাথ ক্লাসের জন্য হায়ার ম্যাথ এবং সায়েন্সের প্রত্যেকটা ক্লাসে প্রথম 70% ডিসকাউন্ট চলছে। মাত্র 510 টাকার বিনিময়ে পাক্কা 2 বছর আমাদের সাথে থাকতে পারছো। আমি মনে করি এটা তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। তোমরা যারা সংযুক্ত হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সংযুক্ত হয়ে যাও, এবং এই যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের বোঝালাম এই বেসিক কনসেপ্টগুলোর উপরে যা যা সমাধান দরকার এ টু জেড সব কিছু সমাধান কিন্তু আমরা করে দেবো। এমসিকিউ, সিকিউ, তারপর হলো বিশেষ টাইপ ভেবে যে ম্যাথগুলো করতে হবে এ টু জেড যা যা লাগে সব কিছু। অথবা আমাদের সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে পারে, এই ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের নাম্বার হলো 01320772808। এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে। অথবা যদি তোমার মনে হয় তুমি আমাকে ফোন দিতে পারো, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সগুলো পারচেস করতে পারো। এবং ওয়েবসাইটে যদি যে কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রেও আমাদের ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে আমাদের জানিয়ে দিতে পারো। তো যারা কোর্সে যুক্ত হতে চাও তারা ইতিমধ্যে যুক্ত হয়ে যাও। বর্তমান মার্কেটে কিন্তু এই কোর্সের প্রাইস মূল্য তাও 3 খণ্ডে, 1 খণ্ডে হলো তোমার হলো 1020 টাকা, সর্বনিম্ন যারা সেল করতেছে তারা 1020 টাকা। আর এই কোর্সটা তারা কিন্তু 3টা খণ্ডে সেল করতেছে। ফার্স্ট হলে 1020 টাকা দিয়ে তোমরা ভর্তি হবা, তখন বইয়ের কিছু মেন থিমের অঙ্ক করে দেয়। তারপর তোমাদের আবার 1020 টাকা দিয়ে তাদের ভর্তি হতে হয় আরেকটা কোর্সে, দেন তারা আরেকটা, অর্থাৎ তোমাদের 1 বছর 2 বছরের মধ্যে তারা 3টা কোর্স পাস তোমাদের করা হয়, অর্থাৎ একটা 4000 টাকার মতো খরচ করে তোমাদের থেকে। সর্বনিম্ন যারা দিচ্ছে এর থেকে বড় বড় প্ল্যাটফর্মের হিসাব আরও বড়, ঠিক আছে। বাট তোমরা যদি আমাদের থেকে সর্বনিম্ন খরচে, আমি মনে করি যে সর্বনিম্ন যারা একেবারে দরিদ্র ফ্যামিলি 2 বছরে 510 টাকা, আমি মনে করি একবারে নগণ্য পরিমাণ, মানে না জাস্ট নামমাত্র টাকা। তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত হয়ে পাক্কা 2 বছরে সব কিছু শিখতে পারো বিস্তারিত। যে কোনো সমস্যা হলে আমরা তো আছি তোমাদের সাথে কথা বলার জন্য, 1-to-1 মেন্টরশিপ। ওকে, তো এর পরবর্তীতে এইটা সেট প্রক্রিয়ার কতিপয় কিছু সূত্র আছে। তো এই সূত্রগুলো প্রথমত মুখস্থ করে নিবা। আর মেন থিমে এই সূত্রগুলোর প্রমাণ দেখা দিচ্ছে, এগুলো তোমরা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ আছে যেগুলো বিগত সালে এইখানে আসে, তো এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তো এই প্রমাণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে যেমন আছে হলো তোমার কি এটা দেখো, এখানে আমি জাস্ট প্রথমটা প্রমাণ করি যে এখানে কি আমার আছে যে এ ইউনিয়ন বি সেট। ওকে, এই সেটটার যখন আমরা প্রমাণ করব তখন এই সেটটার উপাদান কি, এই সেটের যে উপাদানের উত্তর পাবো সেটা এক্স ইপসিলন এ, অথবা এ মানে কি এটার উত্তর তখন এক্স বলে এই ইউ মানে ইউ মানে হলো ইউনিয়ন সেট মানে হলো অথবা, ঠিক আছে, অথবা তোমার কি এক্স ইপসিলন বি।
এটাকে আমরা যদি সাজায় বলি সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে এর যে উত্তরটা পাবো এক্স এপসিলন এ অথবা তোমার কি এ বি, এ অথবা বি, অথবা আমরা উল্টাভাবে বলতে পারি যে এক্স এপসিলন বি অথবা অথবা তোমার কি অথবা এক্স এপসিলন এ। ওকে, অতএব সেমভাবে এখানে বি আছে, বি অথবার কারণে ইউনিয়ন, এটা হলো এ, এ হলো আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে প্রত্যেকটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে এবং পারতে হবে, এবং প্রত্যেকটা জিনিস প্রমাণ, যেমন এখানে এটা দেখাচ্ছে, এখানে যেটা আছে এখানে এখানে তোমার কি বলছে দেখো, কিছু কিছু থিম এখানে যে মেন বই আছে সেগুলো আমরা করে দিই, তো যেন অন্তত, আর যদি কেউ মনে করে যে ভাই শুধু ফ্রি ক্লাসগুলো দেখবো, আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই ফ্রি ক্লাসগুলো যতটুকু দেওয়া হয় এখান থেকেও মোটামুটি একটা অঙ্ক সলভিংয়ের যে একটা আইডিয়া এবং কিছু প্রশ্ন তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে, খুব সহজভাবে। এমন না যে কিছুই পারবা না, কারণ এখানে বেসিকের সব কিছু শেখানো হয়। তো আমি এখানে বলতে পারি যে আমরা এই প্রত্যেকটা ক্লাসে 60% প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিই। এখন যতই গো 60% থেকে অনেক ছাত্র পারবা যারা ব্রিলিয়েন্ট, কিন্তু ম্যাক্সিমাম তো আমরা অ্যাভারেজ ব্রিলিয়েন্ট, মানে মোটামুটি সবাই অ্যাভারেজ কোয়ালিটির থাকে, সবাই তো আর অত ব্রিলিয়েন্ট হয়ে থাকে না। তো 90% শিক্ষার্থীর অ্যাভারেজ থাকে, অ্যাভারেজদের কাজ এই 60% তারা কিন্তু সব উত্তর করে অথবা কিছু পরিমাণ উত্তর করতে পারে, কিন্তু তাদের কিন্তু আরও এক্সট্রা কেয়ারের দরকার। কারণ বর্তমানে পড়াশোনা কিন্তু একবারেই করতে চায় না অনেক শিক্ষার্থীরা, অনেকে করতে চায় পড়তে বসলে পড়তে ভালো লাগে না, মনোযোগ লাগে না, অথবা কোনো একটা অঙ্ক পারতেছে না, অঙ্ক না পারলে কিন্তু অঙ্কের উপরে হেলা আসে। তো তখন যদি আমাদের কোর্সগুলোতে সংযুক্ত থাকো তো এই হেলাগুলো তোমাদের আসবে না। ওকে, যেমন এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে বলছে হলো এক্স তোমার কি ইউ বি, তার উপরে কি আছে ইউনিয়ন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো এক্স এর উত্তর হবে তোমার কি ইউ সেট, ঠিক আছে, অথবা আমরা এইভাবে বলি যে অথবা, ঠিক আছে, এক্স এপসিলন নট তোমার কি এক্সের যে মানটা এপসিলন নট ইকুয়াল কি এ ইউ এ ইন্টু বি। তাহলে এখানে কিন্তু আমরা এটা বলতে পারি যে এক্স এই ক্ষেত্রে মানে যে কোনো কিছুর উপর পূরক হলে তা হলো এ এর উপাদান হয়, কিন্তু যার উপরে পূরক আসে তার উপাদান কিন্তু এক্স এর মান হয় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এর যে মানটা কিন্তু এটা হয় না, সেক্ষেত্রে কি এক্স এপসিলন নট ইকুয়াল কি এ, এটার কারণে আমরা বলতে পারি কি তোমার এবং, তো এবং, ঠিক আছে, তো সরি অথবা না, ইউ মানে হলো অথবা, আচ্ছা এখানে অথবা দিয়ে দিচ্ছি, এখানে অথবা অথবা, ঠিক আছে। তাহলে এক্স কি এটার সাথে এটা করলে এটা হলো, এবার এটার সাথে এটা করলে এপসিলন নট আছে, তাহলে এক্স এপসিলন নট ইকুয়াল কি বি, এটা এর আর বি এর উপাদান না। এবার এখানে বলছে এক্স এর যে মান আছে তা এর উপাদান না, কিন্তু এ পূরকের তো উপাদান নাকি, এ পূরক মানে ইউ, এ পূরক মানে কি, এ পূরক মানে হলো তোমার ইউ মাইনাস এ, মানে হলো ইউ কি এ বাদ দিলে ইউ থাকে, আর এ তো এটা তো এর উপাদান অবশ্যই, তার মানে কি এক্স এপসিলন তোমার কি এ পূরক, আর যেহেতু এটা হচ্ছে তাই এটা চেঞ্জ, অথবা সরি এবং, এবং তোমার কি এক্স এপসিলন এক্স এপসিলন কি বি পূরক। সে অনুসারে কি এই দুইটা এক্সের জায়গায় আমি এক্স নিলাম, এখানে কি রইলো, এখানে রইলো এ পূরক এবং এর কারণ হলো এটা, আর এখানে রইলো কি বি পূরক, ঠিক আছে। অতএব আগেরটা যেরকম ছিল এখানে এটা, তাহলে এখানে কি দাঁড়ালো যে এ পূরক ইন্টু বি পূরক সমান হলো তোমার এ পূরক ইন্টু বি পূরক, শেষ। এই জিনিসটাকে আবার উল্টাভাবে আরেকবার দেখাতে হয়, তাহলে আমাদের এই কিন্তু প্রমাণটা হয়ে গেল। ওকে, এই তো এভাবে আমরা চাইলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আজকের ক্লাস মোটামুটি আমরা এখানেই রাখবো। এই সবগুলো প্রমাণ আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্সে করে দিছি, পাশাপাশি অনুশীলনের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর করে দিছি। ইতিমধ্যে আমাদের প্রিমিয়াম কোর্সে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা যারা এখনও জয়েন করেন তারা ইতিমধ্যেই জয়েন হয়ে যাও। আমরা কিন্তু বেশ কিছু ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি, ফিজিক্সের ক্লাস একটা হয়ে গেছে, কেমিস্ট্রি ক্লাস হয়ে গেছে, উচ্চতার গণিতের দুইটা ক্লাস হয়ে গেল। তো এই যে ক্লাসগুলো কিন্তু হয়ে গেল, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকে, পাশাপাশি আমাদের লাইভ ক্লাসগুলো সংযুক্ত হওয়ার জন্য তোমাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন থেকে কোর্সগুলো পারচেস করলে আমাদের সাথে থাকতে পারবো পুরো 2 বছর ব্যাপী। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।